বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 1 নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির পঞ্চম ক্লাস। আজকে আমরা আলোচনা করব অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পাইরেসি। ধারা দেখেন 120 ক থেকে 120 খ। অধ্যায় হচ্ছে, একটু লেখেন পাশে, অধ্যায় হচ্ছে 5A বা 5 ক। 5A, 5 ক্যাপিটাল A অথবা 5 ক। আপনি এই হিসাবটা করেন। জেনারেল এক্সেপশন হচ্ছে 76 থেকে 106, চতুর্থ। তারপরে করেছি 107 থেকে 120, এটা হলো অ্যাবেটমেন্ট, এটা কন্ট্রোল। আর এটা হচ্ছে 5 ক। এখন যদি বলেন স্যার এটা ষষ্ঠ না কেন, এটা ষষ্ঠ না এই কারণে, কারণ এটা আগে দণ্ডবিধিতে ছিল না। এই যে দেখেন, সর্বপ্রথম 1913 সালে অপরাধমূলক ষড়যন্ত্র একটি স্বতন্ত্র অপরাধ হিসেবে পেনাল কোডের 120 ক ধারা যুক্ত করা হয়। অর্থাৎ দণ্ডবিধি যখন প্রণয়ন করে তখন কিন্তু এই অধ্যায়টা ছিল না। এটা দণ্ডবিধি পাশ হয়েছে 1860 সালে, কিন্তু এই অধ্যায়টা দণ্ডবিধিতে সংযুক্ত করা হয় কত সালে? 1913 সালে, বুঝছেন? পেনাল কোড 1860-এর 120 ক এবং 120 খ দ্বারা যুক্ত করার পূর্বে অপরাধমূলক ষড়যন্ত্র ছিল অপরাধের সহায়তার অপরাধ। মানে এই এই অধ্যায়টা সংযুক্ত করার পূর্বে অপরাধমূলক ষড়যন্ত্র কি নামে শাস্তি দেওয়া হতো? গতকাল যেটা করছি, সহায়তা, অ্যাবেটমেন্ট, অ্যাবেটমেন্ট হিসেবে। এখন অপরাধমূলক ষড়যন্ত্র আসলে কি, এটা কিন্তু আমরা ইতিমধ্যে জানি। কিভাবে জানি? সেটা হচ্ছে এইভাবে দেখেন, দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে 34। আর দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা ছিল কিন্তু অপরাধটা সংগঠিত করতে পারে নাই, তাহলে হলো 120 ক। বুঝছেন? সংজ্ঞা 120 ক, শাস্তি হলো 120 খতে। তো এই যে দেখেন, দণ্ডবিধির 120 ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রকে সংজ্ঞায়িত করা হয়েছে যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে, দেখেন, টু ডু এন ইলিগাল অ্যাক্ট। আপনারা ইংরেজি না পারেন সমস্যা নাই, বাট এই জায়গায় আমরা যে টুকিটাকি ইংরেজি পড়ি এইটুকু আপনার জানতেই হবে। টু ডু অ্যান ইলিগাল অ্যাক্ট, ইলিগাল মানে কি? অবৈধ। মানে কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে, টু ডু এ লিগাল অ্যাক্ট বা ইলিগাল মিনস। একটা হলো দুই বা ততোধিক ব্যক্তি পরিকল্পনা করছে কোনো অবৈধ কাজ করার জন্য, এটা হলো এক। আর এক অবৈধ কাজ, ধরেন আমরা বললাম যে আগামীকাল বার কাউন্সিল ভাঙচুর করব, কেন? রিভিউ এর বিধান, মানে সবাই পাশ করাইলো না এই মর্মে, তাহলে এটা একটা অবৈধ কাজ। আর বৈধ কাজ অবৈধ উপায় মানে হলো, বললাম যে আমরা পাশ করব কিন্তু ওই জায়গায় যে স্টাফরা আছে ওদেরকে ঘুষ দিয়ে, বা বিআরটি এর অফিসারকে ঘুষ দিয়ে আমরা ড্রাইভিং লাইসেন্স করব। এই কাজটা বৈধ, বাট করতেছি কোন উপায়? অবৈধ উপায়। সম্মত হয় তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে গণ্য হবে। অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ওই কাজটা করা সরাসরি করা লাগবে না। জাস্ট যদি দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা করেন, তাহলেই সেটা কি হয়ে যাবে? অপরাধমূলক ষড়যন্ত্র। শর্ত বা উপাদান দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে বল দিবেন সর্বনিম্ন দুই বা দুইয়ের অধিক সদস্য থাকতে হবে। যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটি গোল দেবেন, একটি সম্মতি থাকতে হবে, এগ্রিমেন্ট থাকবে আর কি। সম্মতিটি হতে হবে কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। উক্ত সম্মতি ছাড়াও উক্ত সম্মতির এক বা একাধিক পক্ষ দ্বারা কতিপয় কার্য করা হয়েছে। তো কতিপয় কার্য করা হয়েছে, এই লাইনটা একটু আন্ডারলাইন করেন, আপনাদের পুরাতন বই থেকে আছে, উক্ত সম্মতি ছাড়াও উক্ত সম্মতির এক বা একাধিক পক্ষ দ্বারা কতিপয় কার্য করা হয়েছে। এই কথাটার অর্থ হলো যে আমরা শুধু ধরেন পরিকল্পনা করলাম যে আগামীকাল বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করব, তাহলে আমরা তো জানি যে পরিকল্পনা করলেই সেটা অপরাধ। বাট এই জায়গায় আরেকটু আছে, পরিকল্পনা করে আমরা মূল কাজটা করতে পারি নাই, কিন্তু আমরা বাসের টিকিট কাটছি, হয়তো বা আমরা কেউ মৎস্য ভবন পর্যন্ত পৌঁছাইছি, কিছু জিনিসপত্র আমাদের কাছে ছিল ভাঙচুর করার, কিন্তু শেষ পর্যন্ত ভাঙচুরটা করতে পারি নাই। মানে আমরা ওখানে একটা আহ, শুধু সম্মত হয়ে ক্ষান্ত হয় নাই, বরং ওই কাজের নিমিত্তে আরো কিছু অল্প স্বল্প কাজ করছি, তখন সেটা হয়ে যাবে, ধরেন কি বলেন, অপরাধজনক ষড়যন্ত্র। বুঝতে পারছেন? যেরকম এখানে একটা কথা আছে,
120 ক ধারায় ব্যাখ্যায় বলা হয়েছে কোনো অপরাধ সংগঠনের সম্মতি ব্যতীত অন্য কোনো সম্মতি অপরাধমূলক ষড়যন্ত্র মর্মে গণ্য হবে না, যতক্ষণ পর্যন্ত না উক্ত সম্মতি ছাড়াও কতিপয় কার্য অনুরূপ সম্মতির এক বা একাধিক পক্ষ অনুরূপ চুক্তি অনুসারে সম্পাদন করে। মানে শুধু সম্মতি ছাড়াও কতিপয় কার্য করছে, ওই যে একদল লোক টিকিট কেটে গুলিস্তান পর্যন্ত চলে গেছে, আর একদল হাইকোর্টের অমুক জায়গায় অবস্থান করতেছে, এটাই আর দরকার নেই। অর্থাৎ শুধু সম্মতি থাকলেই হবে না, সম্মতি থাকতে কি করা লাগবে, কতিপয় কার্য করতে হবে, এটা মনে রাখলেই হবে। সম্মতির সাথে কতিপয় কার্য করতে হবে, জেনে রাখা ভালো। দেখেন 120 ক ধারা অনুসারে দুই ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা যায়। 120 ক ধারা অনুযায়ী ষড়যন্ত্রের ক্ষেত্রে কোনোভাবে একজন অপরাধীকে দণ্ডিত করা যায় না। অর্থাৎ আপনি হিজবুল সাহেব আর আবুল হোসেন খান আপনাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা হয়েছে। এখন যদি হিজবুল সাহেবরে খালাস দিয়ে দেয়, তাহলে আবুল হোসেন খানও অটোমেটিক্যালি খালাস পাবে, কারণ অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য একজনকে সাজা দেওয়া যায় না। যদি একজনকে খালাস দেয় তাহলে আর একজনও খালাস। অর্থাৎ সর্বনিম্ন দুইজন অপরাধীকে দণ্ডিত করতে হবে, কিন্তু অপরাধের সহায়তার ক্ষেত্রে একজনকে দণ্ডিত করা যায়। তো এখন আপনি যদি 34-এর সাথে 120 ক এর পার্থক্য খুঁজেন, 34 কোনো স্বতন্ত্র অপরাধ না, আর 34-এ পরিকল্পনা থাকে অপরাধটা হয়, আর 120 কতে পরিকল্পনা থাকে অপরাধটা হয় না। এই হলো কথা। আর 34 স্বতন্ত্র অপরাধ না, কিন্তু 120 ক স্বতন্ত্র অপরাধ। আর অপসহায়তা আর অপরাধমূলক ষড়যন্ত্রের পার্থক্য যদি বলেন, অপসহায়তার ক্ষেত্রে আহ সর্বনিম্ন কয়জন রে, একজনকেও দায়ী করা যায়। অপসহায়তার ক্ষেত্রে অপরাধটা হতেও পারে, নাও পারে। আর ক্রিমিনাল কনস্পিরেসির ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন, দুইজন। এটা একজনকে দায়ী করা যায় না, আর এখানে অপরাধটা হয় না সাধারণত, এটাই। আর পড়বো না, দেখেন চলে আসে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি, পানিশমেন্ট অফ ক্রিমিনাল কনস্পাইরেসি। তাহলে সংজ্ঞা দিয়েছে 120 কতে, আর শাস্তি দিয়েছে কততে বলে, আর ইংরেজিতে বলি তাহলে কত, 120 বি, 120 বি। তাহলে আমরা শাস্তি যদি দেখি, দেখেন অ্যাকচুয়ালি এই জায়গায় দুই ধরনের শাস্তি আছে। তো প্রথমে এই পাশে যদি চলে আসি, যে শাস্তির ক্ষেত্রে যদি দেখেন যে আম, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি যে ক্ষেত্রে অপসহায়তার শাস্তি অনুরূপ হয়, 120 খয়ের এক ধারা অনুসারে অপরাধমূলক ষড়যন্ত্রের কোন সদস্য কোন অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের জন্য এমন ভাবে দণ্ডিত হবে যেন তিনি অপরাধ সংগঠনে অপসহায়তা করেছে। এই কথাটার অর্থ হলো, অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে বলছে যে ওই ওই অপরাধের সহায়তা করলেও যে শাস্তি, ষড়যন্ত্র করলেও সেই শাস্তি। তো অর্থাৎ এই ক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারণ করতে হয়, উক্ত একইভাবে শাস্তি নির্ধারণ করতে হবে। তবে এই ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কি কি দেখেন, কোন অপরাধ সংগঠন করতে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য হইতে হবে ওকে। যে অপরাধ করার জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়েছে উক্ত অপরাধটি আন্ডারলাইন করেন, মৃত্যুদণ্ড, মানে যেটা ষড়যন্ত্র করছে সেটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বা ততোধিক বছর যাবৎ সশ্রম কারাদণ্ডের শাস্তিযোগ্য কোনো অপরাধ হতে হবে। এবং যে ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির জন্য কোনো ব্যক্ত বিধান দণ্ডবিধিতে উল্লেখ করা হয়নি। একটু কাহিনী বুঝেন, যদি কোনো 2 বা ততোধিক ব্যক্তি তারা যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করে, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করে, বা 2 বা ততোধিক বছর সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করে, তাহলে প্ররোচনার শাস্তি যেভাবে হতো সেভাবে হবে। প্ররোচনার শাস্তি হতো 109 থেকে 120 ধারায়। তাহলে ষড়যন্ত্রের শাস্তিও ওই 109 থেকে 120 এর মতো মানে মতো করে নির্ধারিত হবে। যদি ওই ষড়যন্ত্রের আলাদা কোনো শাস্তির বিধান দণ্ডবিধিতে থাকে, তাইলে আর 120 ক্ষয়ের দরকার নাই। গতকাল যেরকম পড়ছিলাম না যে খুনের প্ররোচনা যদি আলাদা শাস্তি থাকতো তাইলে আর 109 লাগতো না, ঠিক একই ভাবে ওই ষড়যন্ত্রের জন্য যদি আলাদা শাস্তির বিধান থাকে তাহলে আর 120 খরে দরকার নাই। তাহলে 120 খতে বলতেছে কোন কোন অপরাধের ষড়যন্ত্র করলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, আর 2 বা ততোধিক বছর সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র যদি করেন, তাহলে সাজা কিভাবে হবে, প্ররোচনার মতো করে। প্ররোচনার সাজা গতকাল কিভাবে পড়ছি, 109 থেকে 120, বুঝছেন? এছাড়া অন্য কোনো অপরাধের ষড়যন্ত্র করলে সাজা হবে 6 মাস। দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি যে ক্ষেত্রে অনধিক 6 মাস হতে পারে
উপরিল্লিখিত ক্ষেত্র বাদে অন্যান্য ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য কোনো ব্যক্তি গোল দেবেন 6 মাস পর্যন্ত যে কোনো গণনার কারাদণ্ড অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত। অর্থাৎ এই আমরা তাহলে বলতে পারি 2 বছর বা তার নিচে কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র যদি করে তাহলে সাজা কত? 6 মাস। অর্থাৎ যে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই অপরাধের শাস্তি 2 বছরের কম হলে সেই ক্ষেত্রে ষড়যন্ত্রের সদস্য 6 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে সাজা যদি 2 মাসের কম হয়, মানে আমরা এমন একটা অপরাধের ষড়যন্ত্র করছি যেটা সাজা হলো 2 বছরের কম, সরি 2 বছরের কম, তাহলে ষড়যন্ত্রের সাজা হবে কত? 6 মাস। আমরা ধরেন পরিকল্পনা করলাম যে আগামীকাল অমুক রের নামে আজে বাজে কথা বলবো প্রকাশ্য স্থানে, মানে মানহানি, তাহলে মানহানির সাজা হলো 2 বছর বিনাশ্রম। তাহলে আমরা এমন একটা অপরাধের ষড়যন্ত্র করছি যে অপরাধের ষড়যন্ত্র যে যে অপরাধটা সাজা মাত্র 2 বছর বিনাশ্রম, তাহলে এই ষড়যন্ত্রের সাজা আমাদের হতে পারে কত বলেন? 6 মাস। কিন্তু আমরা যদি কাউরে খুনের ষড়যন্ত্র করি তাহলে ওই প্ররোচনার সাজা যেভাবে নির্ধারিত হতো সেইভাবে। আচ্ছা, কিন্তু যে ক্ষেত্রে যে অপরাধ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে সেই অপরাধের শাস্তি 2 বছরের বেশি হলে বা মৃত্যুদণ্ড হলে বা যাবজ্জীবন কারাবাস হলে বা উক্ত অপরাধ সময়ে ষড়যন্ত্র করার জন্য কোনো সুনির্দিষ্ট বিধান না থাকে সেই ক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় সেভাবে শাস্তি নির্ধারিত হবে, অর্থাৎ 109 থেকে কত? 120। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্রের সাজা আপনি কিভাবে মনে রাখবেন? যে অপরাধটা ষড়যন্ত্র করছেন সেটা যদি মৃত্যুদণ্ডযোগ্য, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, 2 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ হয় তাহলে ষড়যন্ত্রের সাজা হবে প্ররোচনা সাজার মতো। আর যদি 2 বছরের কম, 2 বছর বা তার কম কারাদণ্ডযোগ্য অপরাধের ষড়যন্ত্র করেন তাহলে সাজা হবে 6 মাস। সাফ কথা। সংজ্ঞা দিছে 120 ক, শাস্তি দিছে 120 খ। আর যদি কোনো জায়গায় ষড়যন্ত্রের জন্য আলাদা ধারা থাকে তাহলে আর 120 খতে আসা লাগবে না। এই হলো কথা। অনলাইনে দু একজন জিজ্ঞাসা করছেন, প্রশ্ন আছে, দেখি কার কার প্রশ্ন আছে বলেন। আমি এই যে আনমিউট করে দিছি, বলেন কার প্রশ্ন আছে অনলাইনে, বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার একটু অন্য প্রশ্ন ছিল, কালকে আমি করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে, আমি শুনেছি যে পরীক্ষার ডেট নাকি পিছাবে, একটু কনফার্ম হতে চাচ্ছিলাম। আপনি কি শুনেছেন এমন কিছু? পরীক্ষার ডেট আপনি কার কাছে শুনেছেন আমি জানি না, তবে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নাই। ওই কথা শুনে পড়ালেখার গতি কমাই দিয়েন না, যেভাবে পড়তেছেন এভাবে পড়তে থাকেন, পরীক্ষা না পেছানোর সম্ভাবনাই বেশি। বেশি। এই আর আচ্ছা, থ্যাংক ইউ। স্যার, আমার একটা কথা ছিল যে আমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে এদের ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে বা কবে থেকে সেকেন্ড টাইম স্টার্ট হতে যখন পারে? পরীক্ষা দেবেন আপনাদের ফর্ম পূরণের নোটিশ এখনো আসে নাই, বার কাউন্সিল দিলেই শুরু হবে, এখনো আসে নাই, তো আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। হয়তো বা খুব দ্রুত আসবে, তখন পূরণ করতে পারবেন। আর স্যার, নতুন যারা দিবে তাদের কি টাইম এক্সটেনশনের কোনো খবর নিউজ আছে নাকি স্যার আপনার কাছে? আপাতত তো নাই, এখন এখন পর্যন্ত তো নাই। যেহেতু আগামীকাল রাতেই শেষ হয়ে গিয়েছে, আপাতত নাই। ওকে স্যার, ধন্যবাদ স্যার। তো দেখেন, আহ নিম্নের কোনটি অসংহত অপরাধ বা ইনকোয়েট ক্রাইম? এখন এটা একটা দারুণ প্রশ্ন, অধিকাংশ না বুঝতে ইংরেজি, না বুঝতে বাংলা। অসংহত শব্দটা বলতেন, অসংহত মানে হলো অসম্পূর্ণ। অসম্পূর্ণ মানে এটা এই উপরের নিচের অপশন গুলো যদি দেখেন, গণ উৎপাত হয়েছে, চুরি হয়েছে, সাধারণ জখম হয়েছে, কিন্তু ষড়যন্ত্রের ক্ষেত্রে যা ষড়যন্ত্রই আছে ওই অপরাধটা সংগঠিত হয় নাই, তাই এটারে বলতেছে অসংহত অপরাধ বা ইনকোয়েট ক্রাইম। বুঝছেন? আপনারা এখনো অসংহত পরীক্ষার্থী, মানে এখনো প্রস্তুতি সম্পন্ন হয় নাই। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের যা যা আছে এগুলা দেখে নিবেন, মোটামুটি সবই গুরুত্বপূর্ণ। চলে আসেন আমরা রাষ্ট্রবিরোধী অপরাধ, বলেন। জোরে বলেন কথা। হ্যাঁ। হুম। জি। ধরেন আমরা একটু পরে, এই যে মাত্র পড়া শুরু করছি এখনই পাবো, ওই জায়গায় বলা আছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ষড়যন্ত্র। তাহলে এই জায়গায় আলাদাই ষড়যন্ত্রের ধারা আলাদা আছে। যদি ষড়যন্ত্রের আলাদা ধারা না থাকতো তাহলে চলে যেত 120 খতে। জি, মানে যদি কোথাও ষড়যন্ত্রের আলাদা ধারা থাকে তাহলে ওই ধারাই পাবে, তাহলে আর 120 খতে আসার দরকার নাই।
যদি কোনো জায়গায় ওই যে আমরা গতকাল পড়ছি না, আত্মহত্যার প্ররোচনার আলাদা ধারাই আছে 305 306, তো এই জায়গায় আর 109 আসা লাগবে না। যদি ওখানে আলাদা ধারা না থাকতো তাহলে লাগতো কারে 109 দিন। রাষ্ট্রবিরোধী অপরাধ সমূহ, অফেন্সেস এগেইনস্ট স্টেট, পাশে লেখেন ষষ্ঠ অধ্যায়। আর দণ্ডবিধিতে মোট অধ্যায় আছে 43টা না 46টা বলে? 46টা। দণ্ডবিধিতে মোট অধ্যায় আছে কয়টা? 46টা। তো প্রতিটা অধ্যায় আমার জানার দরকার নাই, জাস্ট আমরা ওই যে জেনারেল এক্সপ্লানেশন মনে রাখবো। দ্বিতীয় অধ্যায় মনে আছে, জেনারেল এক্সেপশন চতুর্থ, প্রযোজনা পঞ্চম, রাষ্ট্রবিরোধী এই যে ষড়যন্ত্র পঞ্চম ক, আর রাষ্ট্রবিরোধী অপরাধ কত? ষষ্ঠ। ষষ্ঠ। রাষ্ট্রবিরোধী অপরাধ মানে হলো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাষ্ট্রের নিয়ে আজে বাজে কথা বলা, এইগুলা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ। তো প্রথমেই যদি আমরা চলে আসি, দেখেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ বা সহায়তা, শাস্তি কত ধারায়? 121 ধারায়। এই জায়গায় তিনটা বিষয় বলছে। বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, এক, যুদ্ধ ঘোষণার উদ্যোগ মানে কেবল উদ্যোগ নিছে, আর যুদ্ধ ঘোষণায় সহায়তা, এই তিনটা অপরাধ, যুদ্ধ ঘোষণার উদ্যোগ আর যুদ্ধ ঘোষণায় কি সহায়তা, এই তিনটা অপরাধ যদি করে, যেমন ক বাংলাদেশের বিরুদ্ধে একটি অভ্যুত্থানে যোগদান করে এবং ক 121 ধারা অপরাধ করেছে, তাহলে সে দণ্ডিত হবে কত ধারায়? 121 ধারায়। 121-এর শাস্তিটা দেখেন। 121 ধারায় কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। কিসে কিসে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে কি অর্থদণ্ড। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তো এখানে একটা কথা আহ, মনে রাখা দরকার, যদি আপনাকে প্রশ্ন করে যে 100 মানে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সর্বোচ্চ শাস্তি কি, এক অপশনে আছে মৃত্যুদণ্ড আর এক অপশনে আছে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড, তাহলে কোনটা দেখাবে? মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড, যেটার সাথে অর্থদণ্ড থাকবে সেটা হলো সর্বোচ্চ শাস্তি। অপরদিকে দেখেন, অন্যদিকে 121 ধারায় উল্লেখিত অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করা 121 ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ এবং 121 ক ধারায় অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ড, যে কোনো বর্ণনার কারাবাস যা 10 বছর হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে 121-এর যে কাজটা অপরাধ, সেই কাজটার কনস্পাইরেসি, সেই কাজটার কনস্পাইরেসি ষড়যন্ত্র যদি করে, তাহলে শাস্তি কত ধারায়? 121 ক। এই পীযূষ, নাইম গাজীরে ফোন দেন, কালকেও তো আসে নাই, আজকে কি হয়েছে বলেন, যে পড়তে আসতে বলতে, আবার বিকেলে না আসে। এখন 29 তারিখ পরীক্ষা, এখন কোনোদিন বাদ দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে ষড়যন্ত্র কততে? 121 ক। এখন আমরা এই ছকটায় চলে যাব, তার আগে আপনাদের পুরাতন বইতে এই রাষ্ট্রদ্রোহিতার কাকে বলে এটা বলে নাই, লেখারও দরকার নাই, জাস্ট একটু মনে রাখলেই হবে। এই মুক্তা আপনি স্ক্রিনে দাগায়েন না, আপনি না বুঝে দাগাচ্ছেন আমি বুঝতে পারছি, কিন্তু আপনি স্ক্রিনে হাত দেওয়া থেকে বিরত থাকেন। আহ রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে? একবার পরীক্ষায় প্রশ্ন আসছে যে রাষ্ট্রদ্রোহিতা হলো কার বিরুদ্ধে নিন্দা করলে, রাষ্ট্রপতি, রাষ্ট্র, সরকার? রাষ্ট্রদ্রোহিতা হলো সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে যদি আপনি বিদ্বেষ প্রসূত হয়ে মৌখিক কিছু বলেন, লিখিত কিছু লেখেন, আকার ইঙ্গিতেও যদি করেন, সেটা কি হবে? রাষ্ট্রদ্রোহিতা। তো 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতা শাস্তিযোগ্য অপরাধ। 124 ক ধারা অনুসারে রাষ্ট্রদ্রোহিতা হলো আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি, এই যে দেখেন যার পুরাতন বই, জাস্ট একটু টুকে দেখেন, সরকারের প্রতি ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করা বা করার উদ্যোগ গ্রহণ করা, বৈরিতা সৃষ্টি করা বা করার উদ্যোগ গ্রহণ করা। এমন ঘৃণা, বিদ্বেষ বা বৈরিতা গোল দিবেন, মৌখিক বা লিখিত হতে পারে, চিহ্নের মাধ্যমে হতে পারে, দৃশ্যমান বিবৃতির মাধ্যমে হতে পারে, এমন কার্য অবশ্যই স্বেচ্ছামূলক হতে হবে। এখন নির্মল যদি মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উনি যে পাঞ্জাবি আর পায়জামা টুপি বা যেরকম হাসে এরকম ছবি তুলে নির্মল সোশ্যাল মিডিয়ায় দিল, যে সবাইরে বুঝতে যাচ্ছে যে উনি হলো ইউনূস, তাহলে নির্মল কি শেষের জন্য দণ্ডিত হতে পারে? রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দণ্ডিত হতে পারে। তাহলে রাষ্ট্রদ্রোহিতা কার প্রতি বিদ্বেষ? সরকারের প্রতি। কিভাবে? মৌখিক, লিখিত, চিহ্ন বা দৃশ্যমান বিবৃতি। তো আমরা শাস্তিতে আসেন। এখানে এই যে যে ছকটা, এই ছকটা আমরা মনে রাখবো। প্রথমে এই যে 121, যেটা এটা এতক্ষণ ধরে বললাম, যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণায় সহায়তা করা, শাস্তি হলো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে কি বলেন? অর্থদণ্ড। আচ্ছা,
এরপরে চলে আসেন 121 ক, বাংলাদেশের ভেতরে বা বাইরে, এটা বললেন বাংলাদেশের ভিতরে বা বাইরে। ভিতরে বা বাইরে মানে হলো বাংলাদেশের মধ্যে থেকে বা বাংলাদেশের বাইরে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণায় সহায়তা করার ষড়যন্ত্র করা। ষড়যন্ত্র মানে 121-এ যেটা, সেটার ষড়যন্ত্র করছেন কততে? 121 কতে। শাস্তি যাবজ্জীবন কারাবাস বা অনধিক কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে অর্থদণ্ড। 122 পড়া লাগবে না, 23 পড়া লাগবে না, আমরা 24-এ চলে আসি। 24 ভিভিআই, রাষ্ট্রদ্রোহিতা ইংরেজিতে বলে সেডিশন। কি বলেন? সেডিশন। সেডিশন, যাবজ্জীবন কারাদণ্ড। মানে তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড, বা যে কোনো, আন্ডারলাইন করেন, স্বল্প স্বল্প মেয়াদে, যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে, বা কারাবাস সহ যা গোল দিবেন 3 বছর পর্যন্ত হতে পারে, যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে বা অর্থদণ্ড। তাহলে এখানে একটা কথা দেখেন, রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। যদি কাউরে যাবজ্জীবন কারাদণ্ড না দেয়, তাহলে তার সর্বোচ্চ কারাদণ্ড হইতে পারে 3 বছর, বা অর্থদণ্ড বা উভয়। জায়গা কিন্তু এবং অর্থদণ্ড বলে নাই কোথাও, দেখেন। এবং থাকলে কি অবশ্যই এবং থাকলে অবশ্যই দিতে বাধ্য, আর এবং নাই বা অর্থদণ্ড মানে কি? অর্থদণ্ড দিতেও পারে, বুঝছেন? তাহলে এটা কি অর্থদণ্ড? বা অর্থদণ্ড। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, যদি বলে যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সর্বোচ্চ সাজা কত? যাবজ্জীবন কারাদণ্ড। যদি বলে রাষ্ট্রদ্রোহিতার কারণে সর্বোচ্চ কারাদণ্ড কত হতে পারে? সর্বোচ্চ কারাদণ্ডের কথা বললে কিন্তু যাবজ্জীবন না, সর্বোচ্চ কারাদণ্ডের কথা বললে কত? 3 বছর। রাষ্ট্রদ্রোহিতার জন্য কি শুধুমাত্র অর্থদণ্ড দিতে পারে? না। এ জায়গাতে এবং নাই, অবশ্যই পারে। কাউরে অর্থদণ্ড না, মানে কারাদণ্ড না দিয়ে শুধু অর্থদণ্ডও দিতে পারে। বুঝেন নাই লুৎফর সাহেব? স্যার এটা কি মানে এই 3 বছর সবার সাথে অর্থদণ্ড দিবে না দিবে না? নাকি ওই জায়গা বা দেখেন, বা অর্থদণ্ড মানে কি? কারাদণ্ড দেখ, যাবজ্জীবন কারাদণ্ডের দেখ, যাই দেখ না কেন, বা অর্থদণ্ড মানে হলো অর্থদণ্ড দিতেও পারে নাও পারে, বা এই কারাদণ্ড না দিয়ে শুধু অর্থদণ্ডও দিতে পারে। এবং থাকলে এবং থাকলে কারাদণ্ড তো দিবেই, সাথে অর্থদণ্ডও দিবে। বিয়ে করলে আপনি এবং হয়ে যাবেন। আপনি এবং পাবেন। আর এখন আছেন বা। স্যার, তাহলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ, এইবার যদি কয় সর্বনিম্ন সাজা কি, তাইলে যে সর্বনিম্ন সাজা জায়গা বলে নাই। সর্বোচ্চ কারাদণ্ড। এ জায়গা কোন জায়গায় বলছে সর্বনিম্ন? খুঁজেন দি পান নাকি? না স্যার, এটা শুধু কারাবাস বা মনে করো 3 বছর। এই জায়গা, হ্যাঁ 3 বছর বলছে কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর। আর আর সর্বোচ্চ সাজা বললে যাবজ্জীবন কারাদণ্ড। যেহেতু দণ্ডবিধি 53 ধারায় সাজা কয় প্রকার? 3 প্রকার, 5 প্রকার, সরি। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড। তার মানে ওই জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড একটা সাজা, আর কারাদণ্ড আর একটা সাজা, দুইটা দুই নেচারের কিন্তু। যদিও আপনার অধিকাংশ লোকজন মনে করে কারাদণ্ড মানেই মনে যাবজ্জীবন কারাদণ্ড ইনক্লুডেড না। তাহলে লুৎফর সাহেব, খুব হিসাব খুব সহজ। যদি অধিকাংশ ধারাই, ধরেন আমি চুরির ধারা বলি, সামনে গিয়ে আমরা পড়বো যে যদি কেউ চুরি করে তার সাজা 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এটার অর্থ কি? 3 বছর কারাদণ্ড মানে হলো 3 বছর কারাদণ্ড সর্বোচ্চ, বা অর্থদণ্ড মানে কারাদণ্ড না দিয়ে অর্থদণ্ডও দিতে পারে। আর উভয় মানে কি? মানে দুইটাও দিতে পারে। এখন আপনি যদি বলেন যে স্যার রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রে তো উভয় শব্দটা নাই, আছে দেখেন দি। না নাই। উভয় নাই, বাট উভয়ের কথা ভিতরে ব্যাখ্যা আছে যে যে ক্ষেত্রে অর্থদণ্ড যুক্ত করা যেতে পারে, মানে কি উভয়। 125 পড়া লাগবে না, 128-এ আসেন। সরকারি কর্মচারী দ্বারা গোল দিবেন স্বেচ্ছাকৃতভাবে, স্বেচ্ছাকৃত শব্দটা গোল দেন, মানে ভলান্টারিলি, ইচ্ছায়। সরকারি কর্মচারী দ্বারা স্বেচ্ছাকৃতভাবে রাষ্ট্রবিরোধী অপরাধে বা যুদ্ধ অপরাধে কারারুদ্ধ বন্দীকে পালিয়ে যেতে দেওয়া। সাদা যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে। এই যে দেখেন লুৎফর সাহেব, এবং অর্থদণ্ড। মানে আপনি যাবজ্জীবন দেন আর 10 বছর দেন, দায়ী দেন না কেন, সাথে যোগ হবে কি? এবং অর্থদণ্ড। বুঝছেন? এখন এই ধারাটার বলতেছে যে সরকারি কর্মচারী, ধরেন যে জেলখানায় জেল মানে পুলিশরা আছে,
উনরা একজন যুদ্ধবন্দীকে পলাই যেতে দিছে ইচ্ছা করিয়া, তাহলে উনি দণ্ডিত হবে কত ধারায়? 128 ধারায়। এবং সর্বোচ্চ সাজা হইতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। যখন আহ সরকারের পতন হলো 5ই আগস্টের পরে, তখন বাংলাদেশের অনেক কারাগার থেকে অনেক যুদ্ধবন্দী বলেন বা অনেক আসামি চলে গেছে না? অনেক কারাগার থেকে কিন্তু চলে গেছে। তো যদি কোনো সরকারি কর্মকর্তার অবহেলা থেকে থাকে এবং সে যদি ওই আসামিটা যদি ওই যুদ্ধবন্দী হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? এই 128 ধারায়। এই 128 ধারায় যে যাবজ্জীবন কারাদণ্ড, এই এই জায়গায় তো শুধু মানে শুধু যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবে না, এই সাথে কি অর্থদণ্ড মানে দিবে? হ্যাঁ, ওই জায়গায় এবংই লেখা আছে, দেখেন। আচ্ছা, 129 দেখেন, এবং থাকলেই কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিতে বাধ্য, এবং আর বা থাকলে অর্থদণ্ড দিতে বাধ্য না। 129 ধারা দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক বল দিবেন অবহেলা পূর্বক। অবহেলা পূর্বক মানে হচ্ছে যুদ্ধবন্দীকে পালিয়ে যেতে দাও। অবহেলা পূর্বক মানে আপনি ঘুমাইছিলেন, আপনার কাজ কামে মন নাই, তারা ইচ্ছা করে ছাড়েন নাই, কিন্তু আপনার অবহেলা ছিল, তাহলে সাজা দেখেন বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ, এটা একটা গুরুত্বপূর্ণ ধারা, বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। এই দণ্ডবিধিতে কোন জায়গায় 3 বছর বিনাশ্রম কারাবাস নাই। এই যে একটা ব্যতিক্রম ক্ষেত্র, যে জায়গায় 3 বছর বিনাশ্রম আছে। তাহলে সরকারি কর্মকর্তা স্বেচ্ছায় পালাই দিলে 128, আর অবহেলায় করে দিলে 129। বিনাশ্রম কতদিন? 3 বছর। আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন, জেনে রাখা ভালো দণ্ডবিধির 121 ক ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, 124 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস, আর 1870 সালে রাষ্ট্রদ্রোহিতা দণ্ডবিধিতে অপরাধ হিসেবে যুক্ত করা হয়। কত সালে? 1870 সালে। এখানে একটা ব্যাখ্যা আছে, এটা যদিও আমাদের এখানে বিষয়বস্তু না, তথাপি আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির 196 দ্বারা বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতা সহ রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ কোনো আদালত আমলে নেবে না সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার কোনো আদেশ অনুসারে অভিযোগ দায়ের তারা। মানে আমি আপনি ইচ্ছা করলেই রাষ্ট্রদ্রোহিতার মামলা করলে আমলে নিবে না। নির্মল এই যে একটু আগে বললাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে ব্যঙ্গ করছে, এরকম যদি করে থাকে, আমরা যাই ধরেন রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে গেলাম, আমলে নিবে। আর রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয়ার মামলা হয় না, রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো দেয়ার মামলা। আর রাষ্ট্রদ্রোহিতা অপরাধটার সাজা যদিও যাবজ্জীবন কারাদণ্ড, বাট এটা আমল অযোগ্য। আমল অযোগ্য মানে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না। বিগত বছরের প্রশ্ন দেখেন, 1 নম্বর প্রশ্ন 2023 সালে এসেছিল, দ্য পেনাল কোড 1860 অনুসারে রাষ্ট্রদ্রোহ হলো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতি অবজ্ঞা, রাষ্ট্রের প্রতি অবজ্ঞা, রাষ্ট্রের সরকারের প্রতি বিদ্বেষ। কার প্রতি বিদ্বেষ? সরকারের প্রতি বিদ্বেষ। রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ কারাদণ্ড কি? যাবজ্জীবন। সর্বোচ্চ কারাদণ্ড অ্যাকচুয়ালি এই জায়গায় যাবজ্জীবন নাই, জায়গায় ওই 3 বছর লিখলেন। সর্বোচ্চ সাজা বললে যাবজ্জীবন হতো, জায়গায় যাবজ্জীবন লিখছে না, এটা হবে 3 বছর। লেখেন, যদি বলতো সর্বোচ্চ সাজা তাহলে হতো যাবজ্জীবন, বলছে সর্বোচ্চ কারাদণ্ড, তাহলে কি হবে? 3 বছর। তারপরে দেখেন, দ্য পেনাল কোড 1860 কোন অধ্যায়ে রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত বিধান রয়েছে? 6ষ্ঠ অধ্যায়। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের প্রশ্ন যা আছে কষ্ট করে আস্তে আস্তে দেখে দেখে পড়ে ফেলবেন, নাকি উত্তর দেখে দেখে? উত্তর দেখে দেখে না, উত্তর কি দেখে দেখে আগে মিলাবেন যে আমার কনসেপ্টের সাথে এটা মেলে কিনা। আর অনেকে আবার আছেন যে এই যে যে আলোচনা আছে, এই আলোচনা না পড়িয়া সরাসরি এই প্রশ্ন মুখস্থ করেন, এগুলা কিন্তু ভুল টেকনিক, এটা জীবনেও করতে যাবেন না। বুঝতে পারছেন? এখানে আমরা গণশান্তির বিরুদ্ধে অপরাধ সমূহ পড়বো, তার আগে দেখেন যে আর্মি নেভি 7ম অধ্যায় দিয়ে লেখেন
সপ্তম অধ্যায়, জাস্ট টাইটেলটা লিখবেন, আর কিছু পড়বো না। সপ্তম অধ্যায়, আর্মি বা সেনাবাহিনী নৌবাহিনী, সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ। শুরু থেকে বলুন তো। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সংক্রান্ত অপরাধ, অধ্যায় সপ্তম। এই 2025 সালের পরীক্ষায় প্রশ্ন আসছে যে সেনা, আর্মি, আর্মি নৌ মানে আর্মি, নেভি, এয়ারফোর্স এই 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 অপরাধ সমূহ কোন অধ্যায়ে আলোচনা করছে? সপ্তম অধ্যায়। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সম্পর্কিত অপরাধ কত অধ্যায়? সপ্তম অধ্যায়। এবং ধারাটা একটু লিখে রাখেন, এমনি জানা থাক। 131 থেকে 140, 131 থেকে 140। থেকে 140। বুঝছেন? তাহলে আমরা এখন চলে আসি অফেন্সেস এগেইনস্ট দ্য পাবলিক ট্র্যাঙ্কুইলিটি, মানে গণশান্তির বিরুদ্ধে অপরাধ। হ্যাঁ, কি কি প্রশ্ন আছে বলেন। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওই যে রাষ্ট্রদ্রোহিতা যেটা, এটা বললেন যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না যাবে না, ওটা আমি শুনতে পাইনি। ছাড়া গ্রেফতার করা যাবে না। যাবে আমল না। অযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে অবশ্যই ওয়ারেন্ট লাগে। আচ্ছা। আচ্ছা, আমরা চলে আসি আহ গণশান্তি বিরোধী অপরাধ সমূহ, স্যার এটা আলোচনা। স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কোর্ট মার্শাল জানি আমরা আর্মি, সেনা, নৌবাহিনীর সদস্যদের বিচার হয়। আর দণ্ডবিধিতে এই যে সেনা নৌবাহিনী সংক্রান্ত যে অপরাধগুলো, এই দুটোর মধ্যে স্যার পার্থক্য কি হয় স্যার? কোর্ট মার্শাল তাদের যে তাদের যে মানে স্থানীয় আইন, তাদের সরাসরি নিজস্ব যে আইন, তারা সেই আইন অনুসারে তারাই ওই কোর্টটা তারাই পরিচালনা করবে, তারা বিচার করলে সেটা হলো কোর্ট মার্শাল। আর এই জায়গার 131 থেকে 140 এগুলো হলো যদি কোনো অপরাধ করে, উদাহরণস্বরূপ আমরা একটা ধারা পড়ছি, সেটা হলো 132 ধারা, যে নৌবাহিনী, সেনাবাহিনী, এই যে নাবিক সম্পর্কিত কোনো, তারা যদি কোনো ইয়া করে, বিদ্রোহ করে, বিদ্রোহ করে, সেটার ফলে যদি বিদ্রোহ সংগঠিত হয়, তাহলে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এটা কোর্ট মার্শাল না। দণ্ডবিধি অনুসারে বিচার করলে সেটাকে কি বলা যাবে না? কোর্ট মার্শাল না। কোর্ট মার্শাল হলো তারা যদি তাদের বিচার তারা করে তাদের আইন অনুসারে, সেটা হচ্ছে কোর্ট মার্শাল। সো এটা আমাদের বিষয়বস্তু না। দেখেন, দণ্ডবিধির 141 থেকে 159 লেখা, এখানে লিখবেন 160। 141 থেকে 160 ধারা পর্যন্ত গণশান্তির বিরুদ্ধে অপরাধ সমূহ আলোচনা করা হয়েছে। এই সকল অপরাধগুলোকে নিম্নলিখিত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি। একটা হলো দাঙ্গা বা রায়োটিং। আর একটা হচ্ছে মারামারি বা এফরে। তো প্রথমেই আমরা চলে আসি বেআইনি সমাবেশ বা আনলফুল অ্যাসেম্বলি। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিয়েছে 141 ধারায়। দেখেন, বেআইনি সমাবেশ কাকে বলে এটা যদি আমি বলি, বেআইনি সমাবেশ খুব সহজ। সেটা হলো 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায়, এই জায়গায় আমরা 5 বা ততোধিক ব্যক্তি আছে, এটা আমাদের একটা সমাবেশ। বেআইনি সমাবেশ হয় নাই। আমরা 5 বা ততোধিক ব্যক্তি যদি বেআইনি কোনো কাজ করি, তাইলে হয়ে যাবে বেআইনি সমাবেশ। 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় দাঁড়াইয়া দেখা গেল কোনো কিছু ভাঙচুর করতেছি, যানবাহন চলতে দিচ্ছি না, কাউরে ভয় দেখাচ্ছি, কারো সম্পত্তি বেদখল করতেছি, কাউরে একেবারে সবাই মিলে একসাথে আজে বাজে গালিগালাজ করতেছি, তাহলে এটা হয়ে যাবে কি? বেআইনি সমাবেশ। সহজ কথায় বললে, 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া যদি বেআইনি কোনো কাজ করে, সেটাই হয়ে যাবে কি? বেআইনি সমাবেশ। দণ্ডবিধির
141 ধারায় বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে, পাঁচ বা ততোধিক পাঁচ বা পাঁচের অধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত যদি তাদের মধ্যে 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য থাকে, কমন অবজেক্ট। তো শর্তসমূহ কি কি দেখেন, শর্তসমূহ হলো যে 5 বা 5-এর অধিক সদস্য থাকতে হবে, তার মানে সর্বনিম্ন 5 জন, সর্বোচ্চ সীমাহীন। সমাবেশের উদ্দেশ্য অবশ্যই 141 ধারায় সাধারণ উদ্দেশ্য সমূহের যে কোনো একটি হতে হবে। 141 ধারায় উল্লেখিত কোনো অপরাধ সংগঠন করা যদি উক্ত 5 বা ততোধিক ব্যক্তির উদ্দেশ্য না হয়, সেক্ষেত্রে উক্ত সমাবেশ বেআইনি সমাবেশ বলে গণ্য হবে না। এখন 141 ধারায় 5টা সাধারণ উদ্দেশ্য বলছে, এই 5টা সাধারণ উদ্দেশ্য আমরা একটু দেখবো। দেখেন, সাধারণ উদ্দেশ্য সমূহ বা কমন অবজেক্ট। দণ্ডবিধির এই যে সেকেন্ড লাইন থেকে দেখেন, 141 ধারায় 5 ধরনের সাধারণ উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে। কয় ধরনের? 5 ধরনের। নিম্নলিখিত সাধারণ উদ্দেশ্য নিয়ে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ মর্মে গণ্য হবে। তো প্রথমে যদি আমরা দেখি 1 নাম্বার, বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মচারীকে ভীত করতে। 1 নাম্বার মানে 5 বা ততোধিক ব্যক্তি বল প্রয়োগ করে যদি সরকার বা সরকারি কর্মচারীকে কি দেখায়, ভয় দেখায়, ওইটা কি? বেআইনি। আমরা এক জায়গায় হইয়া ধরেন পুলিশের দায়িত্ব পালন করতে দেয় নাই, পুলিশকে পিছু হটাই দিছি, এটা কি হবে? বেআইনি সমাবেশ। আইন বা আইনি প্রক্রিয়া বলবৎ করে বাধা দেওয়া, গ্রামে আসছিল গ্রেফতার করতে আসামিরে, আমরা গ্রামবাসী এক জায়গা জড়ো হয়ে আসামিরে গ্রেফতার করতে দেই নাই, তার মানে আইনানুগ প্রক্রিয়া বলবৎ করণে কি দিছি? বাধা দিতে, এটা কি? বেআইনি সমাবেশ। ক্ষতি, অপরাধমূলক অনধিকার প্রবেশ, অন্যান্য অপরাধ সংগঠন, ওই যে কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বিক্ষুব্ধ জনতা এক জায়গায় হইয়া গাড়ি অন্যগুলো ভাঙচুর করলো, ক্ষতি, টায়ার পোড়ায়, রাস্তাঘাটে চলতে দিতে দেয় না, যানবাহন চলাচল বন্ধ রাখে, এটাও কি? বেআইনি সমাবেশ। সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ করতে, আমরা সবাই মিলে গিয়ে কারো কোনো সম্পত্তি বলপূর্বক দখল গ্রহণ করছে, এটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে। তারপরে দেখেন, অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তা করতে, আমরা সবাই গিয়ে একজন ব্যক্তি একটা কাজ করতে বাধ্য না, তারে দিয়ে সেই কাজ করাইছি। আর যে কাজ করতে অধিকারী, যে কাজ করতে সে বাধ্য তা করা হতে তাকে বিরত থাকতে বাধ্য করা, মানে যে কাজ করতে বাধ্য না সেটা তারে দিয়ে করাইছি, আর যেটা করতে সে বাধ্য ছিল সেটা বলছি যে এটা করা যাবে না। তাহলে এই যে 141 ধারায় যে 5টা সাধারণ উদ্দেশ্য আছে, এই সাধারণ উদ্দেশ্যগুলোর যদি আমি এক কথায় বলি, তাহলে বেআইনি কাজ করা। 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো বেআইনি কাজ করে সেটারে বলে কি? বেআইনি সমাবেশ। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে একটা সমাবেশ কখন বেআইনি সমাবেশে রূপান্তরিত হয়, তাহলে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইলেই সেটা সমাবেশ, কিন্তু যখন তারা এই 5টা সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটা করবে তখন তারা হয়ে যাবে কি? বেআইনি সমাবেশের সদস্য। বুঝছেন? এখন তো তাহলে জেনে রাখা ভালো, যদি দেখেন বেআইনি সমাবেশের সর্বনিম্ন কতজন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন? 5 জন। দণ্ডবিধির 141 ধারায় 5 ধরনের উদ্দেশ্যকে সাধারণ উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা বিগত বছরের প্রশ্নে যদি আসি, দা পেনাল কোড 1860-এর কোন ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে? 141 ধারায়। তারপরেরটা যদি দেখেন, দা পেনাল কোড 1860 অনুযায়ী সর্বনিম্ন কতজনের অংশগ্রহণে বেআইনি সমাবেশ সংগঠিত হয়? কয়জন? 5 জন। এখন আমরা 149 ধারার সাথে 141 ধারার সংশ্লিষ্টতা কি এটা একটু জানবো। আচ্ছা, বেআইনি সমাবেশের সদস্যরা মানে তারা তো এক জায়গায় একত্রিত হয়ে কোনো বেআইনি কাজ করলে তো বেআইনি সমাবেশ। এখন ধরেন 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হয়ে তারা একজন লোককে খুন করে ফেলছে, তাদের পূর্ব পরিকল্পনা ছিল না, কিন্তু তারা ইনস্ট্যান্টলি বাধা দিতে গিয়ে একজন মারা গেছে। তো এখন 149 ধারা বলছে যৌথ দায়, বেআইনি সমাবেশের সদস্যরা যে অপরাধ করবে ওই অপরাধের জন্য ওই জায়গায় যারা যারা উপস্থিত ছিল তারা সবাই সমানভাবে দায়ী। ধরেন একটা মিছিলে লোক ছিল 1000, 100 জন ভাঙচুর করছে, কিন্তু 900 জন ওই 100 জনের সাধারণ উদ্দেশ্য জানতো, তারা জানতো যে 100 জন ভাঙচুর করবে, কিন্তু তারপরেও তাদের সাথে আছে, তার মানে তাদের সাধারণ উদ্দেশ্য, 100 জনের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে বাকি 900 জন কি ছিল? অবগত ছিল। তাহলে 100 জন যে অপরাধ করছে এটার ভাগিদার 900 জনও হবে, এটাই বলছে 149।
অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে সবাই সমানভাবে দায়ী হবে, এটা বলছে কততে? 149। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141-এ। আর বেআইনি সমাবেশের সদস্যরা যৌথ দায়, যে বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে, এই কথাটা বলতে কততে? 149। বুঝেন কিনা? বাট অনেকে বলেন যে স্যার তাহলে এক জায়গায় একদল লোক মারামারি করতেছে, আমি প্রত্যক্ষদর্শী, আমি কোনো দলে নাই কিন্তু ওই জায়গায় উপস্থিত ছিলাম, আমি দেখছি, আমিও কি বেআইনি সমাবেশের সদস্য হব কিনা? আপনাদের প্রশ্ন আমি করে দিই, যৌক্তিক প্রশ্ন। এখন আপনি জায়গায় দেখতেছেন এক কথা, আর মারামারিতে অংশগ্রহণ করতেছেন এক কথা। মানে আপনি দুই দলের মারামারিতে এক দলে আপনি আছেন। এখন আপনি মারামারি করেন আর না করেন, আপনি তো জানেন যে আমি মারামারি করার উদ্দেশ্যেই আসছি। এই জায়গায় সাধারণ উদ্দেশ্য কি এক, আর আমি এক জায়গা দাঁড়াই দেখতেছি, আমি তো সাধারণ উদ্দেশ্য ওদের সাথে এক না, আমি হলো এই জায়গা কি প্রত্যক্ষদর্শী। সো তারে কিন্তু এই জায়গা দায়ী করা যাবে না। যার সাধারণ উদ্দেশ্য এক তারই যৌথভাবে দায়ী করা যাবে কত ধারায়? 149 ধারায়। অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যরা যে অপরাধ করে সেই অপরাধের জন্য তারা সবাই সমানভাবে দায়ী হবে, এটাই কত? 149। বুঝতে পেরেছেন? তাহলে কি প্রত্যক্ষদর্শীও কি বেআইনি সমাবেশের সদস্য হবে? না। সে যদি জেনে শুনে ওই জায়গায় যোগদান করে তাইলে হবে। তো এই জায়গায় অনেক কথা বলা আছে, এগুলা পড়বো না, মূল থিম এতটুকুই। আর উদাহরণে চলে যাই সরাসরি। এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা পড়ি। আপনি জাস্ট 149 দিয়ে মনে রাখবেন, বেআইনি সমাবেশের সদস্যরা যে অপরাধ করে তারা সবাই সমানভাবে দায়ী হবে, এটাই বলছে কততে? 149-এ। উদাহরণ হয়তো বা পুরাতন বইতে নেই, থাকলেও থাকতে পারে, এমনি মনোযোগ দিয়ে শুনেন, দরকার নেই। 7 জন অভিযুক্ত ব্যক্তি লাঠি এবং বল্লম নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। তাদের মধ্যে 4 জন ব্যক্তি ভিকটিম ফারুককে জখম করেছিল এবং এমন জখমের কারণে ফারুক মারা যায়। গিয়েছিল কয়জন? 7 জন। এর ভিতরে জখম বা মারামারি করতে কয়জন? 4। প্রশ্ন হলো, অন্য 3 জন অভিযুক্ত কি খুনের জন্য দণ্ডবিধি 302 এবং 149 ধারায় দণ্ডিত হবে কিনা? আদালত সিদ্ধান্ত প্রদান করে যে যেহেতু অভিযুক্ত ব্যক্তিরা মারাত্মক কষ্ট নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল, সেহেতু এটা দেখায় যে তাদের অপরাধ করার সাধারণ উদ্দেশ্য ছিল। বাকি 3 জন না মারুক, ও তো গেছিলই মারার উদ্দেশ্যে। আর বাকি 4 জন যে মারবে ওই 3 জন তো জানতো, এবং তারা জানতো যে এমন ধরনের অপরাধ হতে পারে। ফারুককে খুন করার উদ্দেশ্য অভিযুক্তদের ছিল না, কিন্তু এটা সাক্ষ্য প্রমাণে পরিষ্কার যে তাদের যে কোনো অপরাধ করার সাধারণ উদ্দেশ্য ছিল। আদালত সিদ্ধান্ত প্রদান করে যে যদিও সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে 4 জন প্রকৃতপক্ষে ফারুককে জখম করেছে, তবুও অন্য 3 জন অভিযুক্ত বেআইনি সমাবেশের সদস্য হিসেবে সমানভাবে খুনের জন্য দায়ী হবে, যদিও জখমের ক্ষেত্রে 3 জনের প্রকৃত কোনো অংশগ্রহণ নেই। বুঝছেন? ওই যে আমরা 34 149-এর মধ্যে পড়ছিলাম, 34-এ লাগে সক্রিয় অংশগ্রহণ, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে। আর 149-এ লাগবে সক্রিয় উপস্থিতি, সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে নাও পারে, নাকি? একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ আপনি যখন কাউরে মানে এক এলাকা ধ্বংস করে দিচ্ছেন আযাবে, ওই এলাকায় তো পাপী ছাড়া অনেক ভালো বান্দাও তো আছে, কিন্তু যখন আযাব দিচ্ছেন তাহলে তো ভালো বান্দাও মারা যাচ্ছে, আযাবে মারা যাচ্ছে। তখন আল্লাহ আর ওনারে কিছু বলে নাই, চুপচাপ আছে। হঠাৎ উনি একদিন হেঁটে যাচ্ছিলেন, ওনারা একটা বিষ পিঁপড়ে কামড় দিছে পায়। তো বিষ পিঁপড়ে কামড় দিলে উনি এত রাগ হয়েছে যে ওই জায়গায় যত বিষ পিঁপড়ে আছে সবগুলো রেপারায় মারি ফেলছে। তাহলে ওনার প্রশ্নের উত্তর উনি পেয়ে গেছে যে এই অবস্থা। দেখেন, তাহলে অভিন্ন অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য, এটা তো ওই যে বললামই মাত্র। সরাসরি আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দ্য পেনাল কোড 1860-এর কোন ধারার বিধান অনুযায়ী অপরাধ সংগঠনে অংশগ্রহণ না করা সত্ত্বেও শুধু আন্ডারলাইন করবেন সাধারণ উদ্দেশ্য থাকায় অপরাধ সংগঠনের অপরাধে অভিযুক্ত হতে পারে? এখন আপনারা একটু কনফিউজড হবেন, এই জায়গা 34-ও আছে 149-ও আছে, বাট খুব সহজ, সাধারণ উদ্দেশ্যের কথা বলছে এই জন্য কত? 149। যদি বলতো সাধারণ অভিপ্রায় তাহলে তো 40। তাহলে 34। বুঝতেন নির্মল সোনা? আচ্ছা, এখন দেখেন
141 আর 149-এর মধ্যে পার্থক্য কি? নির্মল, কি পার্থক্য বলেন তো, আপনার দৃষ্টিতে কি পার্থক্য আছে 141 আর 149? স্যার 141 হয়েছিল বেআইনি সমাবেশ, মানে যদি 5 বা ততোধিক ব্যক্তি যদি বেআইনি কোনো কাজ করে, তাহলে হলো এটা বেআইনি সমাবেশের সদস্য, এবং তাদের যৌথ, তারা যে কাজটা করলো তাদের যৌথ দায়ী করার জন্য হচ্ছে 149, সবাই দায়ী করার জন্য 149 ব্যবহৃত। বেআইনি সমাবেশ হলো, সংজ্ঞা দিছে 141। আর বেআইনি সমাবেশের সদস্যরা যে অপরাধ করুক না কেন সবাই সমানভাবে দায়ী হবে, এটা হলো কত? 149। হিসাব সহজ। সহজ। তো সেলফ প্র্যাকটিসে যা আছে পড়ে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্নটা একটু পড়ি, দেখেন। দণ্ডবিধির 149 এবং 302 ধারায় 10 জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল, যার মধ্যে 6 জনকে খালাস প্রদান করে। আসামি ছিল 149 আর 302 এর ধারার অপরাধে আসামি ছিল কয়জন? 10 জন। খালাস দিছে কয়জন রে? 6 জন রে দিছে খালাস। তাহলে থাকে কয়জন? 4 জন রে কি 149 হারা যায়? যায় না। তাহলে দেখেন, দণ্ডবিধি 302 149 ধারায় দণ্ডিত করা যাবে না, এবং দণ্ডবিধি 302 34 ধারায় দণ্ডিত করা যাবে। 4 জন হলে 149-এর শর্ত তো পূরণ করতেছে না, কিন্তু 34-এর শর্ত তো পূরণ করতেছে, কারণ 34-এ থেকে কয় বা ততোধিক? 2 বা ততোধিক। আর 149 হলো 5 বলে। আমরা চলে এসেছি দাঙ্গা, রায়োটিং। অনেকে দাঙ্গা জানে না, কিন্তু বলে যে রায়ট বাজছে। রায়োটিং জানে, রায়ট। হ্যাঁ। তো দাঙ্গা হলো বেআইনি সমাবেশের সদস্যরা যদি শক্তি বা উগ্রতা প্রদর্শন করে, তখন সেটা হয়ে যাবে দাঙ্গা। অর্থাৎ আপনি বেআইনি সমাবেশের সদস্য আছেন, কিন্তু মারামারি বাবাই দিচ্ছেন, দুই পক্ষ হেলমেট পরিয়া বেঁধে গেছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া দেখলাম, ওনাদের ওই মারামারি করার প্রফেশনাল যন্ত্রপাতি আছে, ওনাদের হেলমেট আছে, আলাদা যন্ত্রপাতি আছে। তাহলে যখন 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে শক্তি বা উগ্রতা প্রদর্শন করবে, তখন সেটা কি হয়ে যাবে? দাঙ্গা। তো দাঙ্গার সংজ্ঞা দিছে 146 ধারায়, দেখেন। বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে অনুরূপ সমাবেশের প্রত্যেক সদস্য দাঙ্গার অপরাধে দোষী হবে। ধারা কত? 146। কত বলেন? 146। তাহলে দাঙ্গার সংজ্ঞা দিছে 146। সুতরাং কোন ব্যক্তিকে দাঙ্গার জন্য দায়ী করতে হলে বেআইনি সমাবেশ থাকতে হবে, 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ থাকতে হবে, উক্ত সদস্যদের বেআইনি সমাবেশে কি থাকতে হবে? সাধারণ উদ্দেশ্য থাকতে হবে, এবং সবশেষে এসে যদি দেখেন, দাঙ্গার প্রত্যেক সদস্য যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সাজা একটু পরে আসতেছি, বাট এমন শক্তি বা উগ্রতা, সরি, বেআইনি সমাবেশ কর্তৃক উক্ত সমাবেশের কোন সদস্য দ্বারা কি প্রয়োগ করা হবে? শক্তি বা উগ্রতা। এটা গোল্ডেন, শক্তি বা উগ্রতা। এমন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হয়েছে বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে। তাহলে আমরা বলতে পারি যে বেআইনি সমাবেশের একটা আপডেটেড ভার্সন হচ্ছে দাঙ্গা। বেআইনি সমাবেশে মারামারি করলে সেটা হয়ে যাবে কি? দাঙ্গা। তো আমরা দাঙ্গার সাজা যদি দেখি, দেখেন, দাঙ্গার সাজা সংজ্ঞা দিছে কত? 146। দাঙ্গার প্রত্যেক সদস্য যে কোনো বর্ণনার কারাবাস যা 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আগে আমরা সবকিছু সাজা দেখে আসি, আসেন। একটা শখ আছে, এই শখে আসি। পাইছেন? বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছিল 141-এ, শাস্তি বলছে 143-এ। দেখেন, বেআইনি সমাবেশের সদস্য হওয়া যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 6 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। সর্বোচ্চ শাস্তি তাহলে কত? 6 মাস। 144 ধারা দেখেন, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে, আপনি অস্ত্র শস্ত্র নিয়ে বেআইনি সমাবেশে যোগদান করতেন, তাহলে সাজা হবে 144 ধারায় যে কোনো বর্ণনার কারাদণ্ড যা কত? 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে মারাত্মক অস্ত্র নিয়ে যদি দাঙ্গা করেন, সাজা কত? 2 বছর। আর এমনিতে যদি মানে সরি, মারাত্মক অস্ত্র নিয়ে বেআইনি সমাবেশ করলে 2 বছর, আর এমনিতে বেআইনি সমাবেশ করলে 6 মাস। 143-এ 145 পড়ার প্রয়োজন নাই, 47-এ আসি। দেখেন 47।
দাঙ্গার শাস্তি যে কোনো বর্ণনার কারাবাস, যা কত 2 বছর পর্যন্ত হতে পারে, জরিমানা বা উভয়। তাহলে দাঙ্গার শাস্তি 2 বছর। 148 দেখেন, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা, যে কোনো বর্ণনার কারাবাস, যা 3 বছর পর্যন্ত হতে পারে, জরিমানা বা উভয়। তাহলে দাঙ্গার সংজ্ঞা দিচ্ছে 147, সরি 146, আর দাঙ্গার শাস্তি 147, 2 বছর। আর মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করলে 148-এ কয় বছর? 3। আমরা আবার ওই দাঙ্গার ওখানে চলে যাই। এখন আপনাকে যদি বলে যে বেআইনি সমাবেশ আর দাঙ্গার মধ্যে পার্থক্য কি, সকল দাঙ্গাই বেআইনি সমাবেশ, কিন্তু সকল বেআইনি সমাবেশই দাঙ্গা নয়। বেআইনি সমাবেশে শক্তি বা উগ্রতা থাকে না, দাঙ্গায় শক্তি বা উগ্রতা থাকে। বেআইনি সমাবেশের শাস্তি কম, দাঙ্গার শাস্তি বেশি। বেআইনি সমাবেশে বলে আনলফুল অ্যাসেম্বলি, দাঙ্গারে বলে রায়োটিং। বেআইনি সমাবেশ লঘুতর অপরাধ, দাঙ্গা গুরুতর অপরাধ। এবার চলে আসেন মারামারি বা অ্যাফ্রে, 159 ধারা। অ্যাফ্রে পাইছেন? লুৎফর সাহেব পাইছেন? যখন গোল দিবেন 2 বা ততোধিক ব্যক্তি, গোল দিবেন প্রকাশ্য স্থানে ঝগড়া করে, পান নাই? পায় আখিনুর, পায় না খুঁজে। এই যে যখন 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে, গণশান্তি ভঙ্গ করে, তখন তারা মারামারি করে বলে গণ্য হয়। এখন এই ঝগড়াটা হাতাহাতি হতে পারে, হাতাহাতি নাও হতে পারে। পাবলিক প্লেসে 2 জন যদি গালিগালাজ করছেন একজন আর একজনকে, কথা কুকথা বলছেন, এটাই হয়ে যাবে কি মারামারি বা এফআই। তো উপাদান যদি দেখেন, 2 বা ততোধিক থাকতে হবে ব্যক্তি, প্রকাশ্য স্থানে হতে হবে, আর গণশান্তি হতে হবে কি বিনষ্ট, মানে আপনাদের মারামারির কারণে আশেপাশের শান্তি বিনষ্ট হয়েছে। যেমন দেখেন, রেলওয়ে প্ল্যাটফর্ম, থিয়েটার হল, পার্ক ইত্যাদি প্রকাশ্য স্থান, এমন স্থানে বিবাদ করে গণশান্তি বিনষ্ট করা 159 ধারায় মারামারি মর্মে গণ্য হবে। তাহলে দাঙ্গা মারামারির সংজ্ঞা দিল কততে? 159। শাস্তি দেখেন, মারামারির জন্য কোনো ব্যক্তি যে কোনো বর্ণনার কারাবাস, এটা গোল্ডেন, যে কোনো বর্ণনার কারাবাস আন্ডারলাইন করবেন, যা 1 মাস পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড যা 100 টাকা পর্যন্ত হতে পারে বা উভয়। মারামারির শাস্তি মাত্র 1 মাস, কিন্তু এই 1 মাস বিনাশ্রম না, এই 1 মাস কি যে কোনো বর্ণনার হতে পারে, আর অর্থদণ্ড কত? 100 টাকা বা উভয়। তাহলে একটু আগে আমরা 129 ধারায় পড়লাম, সরকারি কর্মচারী অবহেলার কারণে যদি কোনো যুদ্ধবন্দী পালিয়ে যায়, তাহলে সাজা যে কোনো বিনাশ্রম 3 বছর। 3 বছর কিন্তু কি বিনাশ্রম। আর এই জায়গা মারামারির শাস্তি মাত্র 1 মাস, কিন্তু এটা যে কোনো বর্ণনা। আবার জরিমানা কত? 100 টাকা বা উভয়। তো জেনে রাখা ভালো। দেখেন, বেআইনি সমাবেশ দাঙ্গার ক্ষেত্রে সর্বনিম্ন 5 জন সদস্য থাকতে হবে, অন্যদিকে মারামারির ক্ষেত্রে থাকতে হবে কত? 2 জন। লুৎফর সাহেব, আপনি মারামারির একটা উদাহরণ দেন, যে এখানে মারামারি সংঘটিত হয়েছে, এরকম একটা উদাহরণ দেন। এফরে কোনো প্রকাশ্য স্থানে যদি প্রকাশ্য স্থান কোনটা বলেন, এটা উদাহরণ দিয়ে বলেন। আরে কি পারবেন না বলেন, পারবেন? হ্যাঁ, আকিনুর বলেন। আকিনুর অবশ্যই পারবেন, আগে থেকে হাল ছেড়ে দিলে হবে। বলেন। যেমন রেলওয়ে স্টেশন, ওইখানে যদি 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো মারামারি করে প্রকাশ্য স্থানে সবার সামনে, ওখানে যদি রেলে ধরেন কুষ্টিয়া যাচ্ছেন, জি এখন এমন 2 জনে লাগাইছেন ঝগড়া যে আশেপাশের লোকজন অতিষ্ঠ হয়ে গেছে, এটাই মারামারি। এটা হাতাহাতি পর্যায়ে হতে পারে, অথবা শুধু মুখ দিয়েও হতে পারে। একটা তেলি হ্যাঁ, কোর্টের ভিতর মিলন আখিনুর লাগলেও মারামারি এফরে। ওটাও প্রকাশ্য স্থান। হ্যাঁ, দিক না দিক বলবে, মুখ দিক দেখো। আচ্ছা দেখেন, কিন্তু ঘরের মধ্যে লাগলে আচ্ছা, আমরা চলে আসি এই জায়গায় শখের 153 ক, শ্রেণী সমূহের মধ্যে শত্রুতা বৃদ্ধি করা
শ্রেণী সমূহ, এই শ্রেণী মানে হলো এই যে দুইটা ধরেন ধর্ম, দুইটা ধর্মের অনুসারীরা, দেখা গেলো হিন্দু মুসলিমের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে এরকম কোনো কাজ যদি করা হয়, তাহলে দণ্ডিত হবে কত বছর? 2 বছর পর্যন্ত কারাবাস, অর্থদণ্ড বা উভয়। তারপরে দেখেন 153 খ, রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্র প্রভৃতিকে প্ররোচিত করা। এটা যখন রাজনৈতিক সরকার থাকতো আওয়ামী লীগ বিএনপির আমলে, তখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে দল ক্ষমতায় থাকে ওই জায়গার যারা ছাত্ররা আছে তাদেরকে নেতাকর্মীরা এসে ডেকে নিয়ে যায় যে তোমার মিছিলে যাইতেই হবে, না এলে খবর আছে। তাহলে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্র প্রভৃতিকে প্ররোচিত করা, সাজা কত? 2 বছর। 2 বছর কারাবাস, অর্থদণ্ড উভয়। এটা কত? 153 খ। আর 160 ধারায় বলছে মারামারির শাস্তি, মারামারির শাস্তি যে কোনো বর্ণনার 1 মাস, অর্থদণ্ড সহ কত টাকা? 100 টাকা বা উভয়, নাকি? তো সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন আছে এর মধ্যে যদি এটা দেখেন 4 নাম্বার প্রশ্নটা, যে দণ্ডবিধির কত ধারায় মারামারির সংজ্ঞা দেওয়া হয়েছে? 159। তারপরে 5, 6, 7, 8, 8 নাম্বার প্রশ্নটা পড়ি, যে একটি সিনেমা হলে মুভি দেখার সময় এ এবং বি একে অন্যকে মারে এবং আঘাত করে, মানে ওই সিনেমা দেখে তারা উত্তেজিত হয়ে গেছে যে আমরাও মারামারি করব। এ এবং বি নিম্নলিখিত কোন অপরাধ করেছে? মারামারি। 11 নাম্বার দেখেন, নিম্নলিখিত কোন অপরাধটি ব্যক্তিগত স্থানে সংঘটিত হতে পারে না? কোনটা? মারামারি। এমনি বেসরকারি স্থানে হবে না। বেসরকারি স্থানে যে একেবারে হবে না তা না, মসজিদে, মন্দিরে, গির্জা এগুলা বেসরকারি স্থান হলেও এই জায়গাও কিন্তু মারামারি হতে পারে। কোচিং এ যেহেতু অন্যান্য লোকজন আছে, এখন যদি আপনারা কেউ করেন হতে পারে মারামারি, কারণ অন্যান্য লোকজন আছে। দণ্ডবিধির 160 ধারার মতে মারামারির জন্য সর্বোচ্চ শাস্তি কি? 1 মাস কারাদণ্ড। কি আপনার ইচ্ছা আছে নাকি লিজনের সাথে করার? দেখেন আচ্ছা দেখেন 20 নাম্বার প্রশ্ন, আদালত 153 ক ধারার অপরাধ আমলে নিতে পারে না কার আদেশ ব্যতীত? সরকারের আদেশ। ওই যে রাষ্ট্রদ্রোহিতা যেটা ছিল, রাষ্ট্রদ্রোহিতার ক্ষেত্রেও আদেশ লাগতো কার? সরকারের। 153 ক, 153 খ তেও আদেশ লাগবে সরকারের। তো আমাদের একটু বিরতি, আপনাদের এখন একটা এডিশনাল নোট দিব, আপনাদের গ্রুপে দিয়ে দিব, বিরতির পরে আমরা বাকিটা শুরু করব। তো আমরা এই অধ্যায়টা খুব সংক্ষেপে পড়বো। দেখেন এখানে হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের বৈধ বেতন ব্যতীত যে পারিতোষিক গ্রহণ করে, পারিতোষিক মানে হলো তার যে বেতন আছে এই বেতন ছাড়া সে যদি কোনো উপহার সামগ্রী বা অন্য কোনো টাকা পয়সা কারো কাছ থেকে নেয় সেটা ঘুষ হিসেবে গণ্য হবে। তো এর মধ্যে এই যে যে এটা আলোচনা করছে দণ্ডবিধির, দেখেন 161 থেকে 171 ধারা পর্যন্ত। কত থেকে কত? 161 থেকে 171। এবং আপনাদের উদ্দেশ্যে বলি যে এই ধারার মামলাগুলো আমি আপনি গেলে করতে পারবো না, এই ধারার মামলাগুলো করবে দুদক, দুর্নীতি দমন কমিশন। অর্থাৎ যদি আপনার মনে হয় কোনো সরকারি কর্মকর্তা ঘুষ গ্রহণ করেছে, আপনি আদালতে গিয়ে মামলা করলে হবে না, এই অভিযোগ আপনাকে জানাতে হবে কার কাছে? দুদকের কাছে। অতঃপর দুদক হচ্ছে তার বিরুদ্ধে এই ধারায় কার্যক্রম গ্রহণ করবে। অবশ্যই আছে, দেখেন প্রতিটা জেলায় আছে। তাহলে দেখেন ধারা 161, সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত বকশিস গ্রহণ। ধারা 161। 161 ধারায় বলতেছে যে কোন সরকারি কর্মকর্তা স্বয়ং যদি ঘুষ গ্রহণ করে সেটা অপরাধ 161 ধারায়। কে গ্রহণ করতেছে বলেন? সরকারি কর্মকর্তা স্বয়ং। ধরেন বিআরটি এর একজন পরিচালক বলতেছে যে আমাকে এত টাকা দেন, তাহলে আপনার গাড়ির যত ট্যাক্স ট্যাক্স আছে সবকিছু ওকে করে দিব বা ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিব, তাহলে সরাসরি উনিই যদি ঘুষ গ্রহণ করেন তাহলে উনি দণ্ডিত হবেন কত ধারায়? 161 ধারায়। এই যে দেখেন, যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক দাপ্তরিক কাজের ক্ষেত্রে তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ দণ্ডবিধির 161 ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত অপরাধের জন্য যে কোনো বর্ণনা 3 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আপনি এক কথায় মনে রাখবেন, সরকারি কর্মকর্তা স্বয়ং যদি পারিতোষিক নেয় দণ্ডিত হবে কত ধারায়? 161 ধারায়। জি, 3 বছর। এখানে একটা উদাহরণ দেখেন,
মুনসেফ মুনসেফ মানে একজন বিচারক, ধরেন ব্যাংকার ক্ষয়ের নিকট হতে ক্ষয়ের পক্ষে একটি মামলা সিদ্ধান্ত নির্ধারণের জন্য ক্ষয়ের প্রতি পুরস্কার হিসেবে ক্ষয়ের ভাইয়ের জন্য ক্ষয়ের ব্যাংকে একটি চাকরি সংগ্রহ করে। মুনসেফ হচ্ছে করিম সাহেব। সে কবির সাহেবরে বলছে যে কবির সাহেব আপনার মামলা তো আমার কোর্টে আছে, তো আপনারে আমি জামিন দিয়ে দিব বা খালাস দিয়ে দিব, বিনিময়ে আপনার যে ব্যাংক আছে ওই ব্যাংকে আমার ভাইরে একটা চাকরি দিব। তো এটাও 161 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তারপরে চলে আসেন 162 ধারা 162, অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে বকশিস গ্রহণ। এখানে একটু ছোট্ট করে লিখে রাখবেন তৃতীয় পক্ষ বা দালাল, তৃতীয় পক্ষ বা দালাল। এটা হলো এরকম যে একজন ব্যক্তি সে আপনার কাছ থেকে টাকা নিছে, বলতেছে ওই যে ড্রাইভিং লাইসেন্স করে, পাসপোর্ট করে, টাকা নিয়ে বলতেছে যে আমার যদি 10,000 টাকা দেন আপনার অফিস টফিসে কোনো জায়গায় যাওয়া লাগবে না, স্যার যে জায়গায় যারা দেওয়ার দরকার দিয়ে আপনারে কাজ করে দিবেন। তৃতীয় ব্যক্তি। তাহলে সেই দালালের বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 162 ধারায়। এখন যদি বলেন স্যার দালালের কথা কি সরকারি কর্মকর্তা শুনছে কিনা, শুনছে কি শুনে নাই সেটা অপ্রাসঙ্গিক। সে জাস্ট টাকা নিলেই সে দণ্ডিত হবে কত ধারায়? 162 ধারায়। এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে দিয়ে কোনো কাজ করা বা কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য বা সরকারি কর্মচারী দ্বারা অপর কোনো ব্যক্তির নিকট হতে যে কোনো বকশিশ অর্জন করে, গ্রহণ করে বা গ্রহণ করতে সম্মত হয়, সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত? 3 বছর, অর্থদণ্ড বা অবাধ। উদাহরণটা যদি পড়ি আমরা, দেখেন করিম বিআরটি এর পরিচালক খকে দিয়ে দ্রুত ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য গয়ের নিকট থেকে ঘুষ গ্রহণ করে। করিম অত্র ধারায় একটি অপরাধ সংগঠন করেছে। যে টাকা নিছে যে আমারে 3 লাখ করে টাকা দাও, তোমারে বার কাউন্সিল লিখিত পরীক্ষায় পাশ করাই দিব অমুকের সাথে যোগাযোগ করে, তাহলে সে অপরাধ করছে কত ধারায়? 162 ধারায়। আর কোন মাধ্যম ছাড়া সরকারি কর্মকর্তা সরাসরি নিলে 161, চলে আসে 163। সরকারি কর্মচারীর প্রতি গোল দিবেন, ব্যক্তিগত প্রভাব শব্দটা গোল দেন, ব্যক্তিগত প্রভাব। দালাল আর 62 আর 63-র মধ্যে পার্থক্য, দালালের সাথে সরকারি কর্মচারীর কোনো মামা-চাচার সম্পর্ক থাকে না। কিন্তু যদি কেউ কোনো টাকা পয়সা উপহার সামগ্রী নেয়, যে আমার মামারে দিয়ে করাই দিব, টাকা দাও, আমার ওয়াইফ দিয়ে করাই দেবো, হাজবেন্ডে দিয়ে করাই দিব, ভাইরে দিয়ে করাই দেবো, এই কথা বলে যদি নেন তাহলে সে দণ্ডিত হবে 163। এই যে দেখেন, যে ব্যক্তি ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করে কোনো সরকারি কর্মচারীকে কোনো কাজ করতে বা কোনো কাজ করাতে হতে বিরত রাখার জন্য বা কোনো ব্যক্তির প্রতি উপকার অপকার সাধন করার জন্য কোনো ব্যক্তির নিকট হতে বকশিশ গ্রহণ করে, তবে উক্ত ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত? 1 বছর, অর্থদণ্ড বা উভয়। কতদিন? 1 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। তাহলে 62 আর 63-র মধ্যে পার্থক্য কি বলেন? তার বাসায় কিছু তৃতীয় ব্যক্তি আর লেখাটা আসলে তার আপন বোন। মানে আপন বোন। আপন বোন আর কি। যেমন আমি বললাম যে আমার বাইরে দিয়ে করে দিবেন, ব্যক্তিগত এই টাকা দাও, মামা মামা খালা চাচা বুবু একটা দলি হলো। লালন বেশ লাগবে স্যার, তাহলে সরকারি কর্মকর্তা স্বয়ং নিলে 161, তৃতীয় পক্ষের মাধ্যমে দালাল নিলে 162, 62, তৃতীয় পক্ষ নিলে তৃতীয় পক্ষ নিলে তো 162, আর ব্যক্তিগত প্রভাবের কথা কথা বলে দিলে 163। চলে আসে 164-তে। আচ্ছা, তার আগে 63-র ব্যাখ্যা দেখেন। এই ধারায় অ্যাডভোকেটদের যুক্তি প্রদর্শন এবং আদালতের নিকট বক্তব্য পেশ করে অপরাধ বলে গণ্য করা হয়নি। আইনজীবীগণ তাদের লিখিত সোয়ালে এবং মৌখিক বক্তব্য বা যা বিচারের নিকট উত্থাপন করেন তা করার জন্য যে পরিমাণ ফিস গ্রহণ করুক না কেন, উহাকে এই ধারার অধীন অপরাধ বলে গণ্য করা যাবে না। অর্থাৎ আইনজীবী যদি বলে যে আমারে 5,000 টাকা দিবা, 50,000 টাকা দিবা, আমি জামিন করাবো আমার নিজ যোগ্যতা বলে, যুক্তি দিয়ে কি আদালত রেফারেন্স দেখাইয়া, তাইলে অপরাধ হয় নাই। কিন্তু আইনজীবী যদি বলে যে বিচারককে দিতে হবে এই কয় টাকা, আশেপাশের লোকজন এই কয় টাকা, এই কথা বলে যদি আবার আইনজীবী টাকা নেয়, তাহলে আবার সে অপরাধ করছে, তাহলে কিন্তু সে অব্যাহতি পাবে না। বুঝছেন?
ধারা 164-তে আসেন। 64 হলো 62 আর 63 যে যদি সহায়তা করে সেটা হলো 64। অর্থাৎ দালালের কথা সরকারি কর্মকর্তা শুনছে, বা ওই যে বন্ধুর কথা বা ওয়াইফের কথা সরকারি কর্মকর্তা শুনে কাজটা করে দিছে, তাহলে ওই সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে 164 ধারায়। এই যে দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক 162 বা 163 ধারায় বর্ণিত অপরাধ সমূহের সহায়তার শাস্তি যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে পূর্ববর্তী দুইটি ধারা মানে কত, 162 163 ধারায় যে অপরাধ অনুষ্ঠিত হয় সেই অপরাধের সহায়তা করে, তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাবাস যা কত 3 বছর অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। উদাহরণ দেখেন, কালিমুল্লাহ একজন সরকারি কর্মচারী। কালিমুল্লাহর স্ত্রী খায়রুন কোনো বিশেষ ব্যক্তিকে একটি চাকরি দানের জন্য কালিমুল্লাহকে অনুরোধ করে এবং উক্ত চাকরির প্রতিদান স্বরূপ একটি উপহার গ্রহণ করেন। কালিমুল্লাহ তার স্ত্রী খায়রুনকে উক্ত কাজে সহায়তা করেন। এক্ষেত্রে খায়রুন দণ্ডবিধির 163 ধারায় এবং কালিমুল্লাহ দণ্ডবিধির কত ধারায়, 164 ধারায় দণ্ডিত হবে। বুঝছেন? তাহলে ওয়াইফের শাস্তি হবে 1 বছর বিনাশ্রম, আর তার শাস্তি হবে কত, 3 বছর। এজন্য টাকা পয়সা কখনো নিলে সাজা কম আসবে, 1 বছর বিনাশ্রমে, মামা চাচা বলেই নিতে হবে, অমুক রে দিয়ে কাজ করায় দিব, কোনো সম্পর্ক নাই, এটা বলা যাবে না। দেখেন, তাহলে সরকারি কর্মকর্তা স্বয়ং 161, আর যদি সে তার ওয়াইফ বা বন্ধু বান্ধব বা অন্য কোনো ব্যক্তির কথা শুনে করে তাহলে কত, 164। 63-তে তো ওয়াইফ সহায়তা করছে, ওয়াইফ নিছে ওয়াইফ, আর 62-তে নিছে অন্য কোনো ব্যক্তি। 65 আসেন, 165। সরকারি কর্মচারী কর্তৃক পরিচালিত আন্ডারলাইন পয়েন্ট মকদ্দমা ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে মূল্যবান বস্তু গ্রহণ। 165টা অ্যাকচুয়ালি বলা যেতে পারে বিচারকদের ক্ষেত্রে। বিচারক বিচারক যদি কারো কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করে তাহলে সে দণ্ডিত হবে 165-তে। দেখেন, যে ব্যক্তি একজন সরকারি কর্মচারী হয়ে কোনো মকদ্দমা বা ব্যবসা পরিচালনা করলে উক্ত মকদ্দমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষ বা কোনো ব্যক্তির নিকট হতে উক্ত মকদ্দমায় কোনো সুবিধা প্রদানের জন্য কোনো মূল্যবান বস্তু গ্রহণ করে, সেই ব্যক্তি উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ কত, 3 বছর অর্থদণ্ড বা উভয়। তো এখানে একটা উদাহরণ দেখেন, উদাহরণটা হলো এরকম যে বিচারক একটা বাসায় ভাড়া থাকে, ওই বাসা ভাড়া মনে করেন 50,000 টাকা। এখন উনি ওই লোকরে দেয় 25,000 টাকা, বাকি 25,000 দেয় না। বিনিময়ে ওই বাড়িওয়ালার একটা মামলা আছে ওনার কোর্টে, উনি বললো ওই মামলায় আপনার খালাস দিয়ে দিব, তাহলে বিচারক অপরাধ করছে কততে, 165। এখন আপনি যদি বলেন স্যার 161 আর 65-র মধ্যে পার্থক্য কি, 161 হলো সকল সরকারি কর্মকর্তা ইনক্লুডিং বিচারক, বুঝছেন? আর 165 শুধু কার ক্ষেত্রে, শুধুমাত্র বিচারকের ক্ষেত্রে। জি, আসসালামু আলাইকুম। সকল সরকারি কর্মকর্তা। হ্যাঁ, দেখেন, বিচারক ক্ষয়ের নিকট হতে একটি বাড়ি ভাড়া নেয়, ক্ষয়ের আদালতে ক্ষয়ের একটি মকদ্দমা বিচারাধীন আছে, বাড়িটির মাসিক ভাড়া 200 টাকা হলেও ক্ষয়ের সাথে এই মর্মে চুক্তি করে যে প্রতি মাসে 50 টাকা দিবে। বাড়ি ভাড়া কত ছিল, 200 টাকা, দিবে কত, 50। এখানে যথাযথ মূল্য প্রদান না করে ক্ষয়ের নিকট হতে একটি মূল্যবান বস্তু অর্জন করেছে বলে গণ্য হবে এবং এই ধারায় দণ্ডিত হবে। বুঝছেন? এতক্ষণ পর্যন্ত আমরা সরকারি কর্মচারীর শাস্তি নিশ্চিত করছি। এখন দেখেন, সাধারণ জনগণ, আমরা যারা সরকারি কর্মকর্তারে আগ বাড়াইয়া উপহার সামগ্রী বা ঘুষ অফার করি, তারাও অপরাধী। এটা বলছে 165 ক। 165 কতে বলতেছে 161 বা 165 দ্বারা বর্ণিত অপরাধ সমূহের সহায়তার শাস্তি, মানে আপনি যদি এমন কোন অপরাধের সহায়তা করেন, 161-তে তো সরকারি কর্মকর্তা ঘুষ নেয়, তার মানে আপনি যদি 161 অপরাধের সহায়তা করেন মানে তারে আপনি ঘুষ অফার করতেছেন, সে নেক বা না নেক, আপনি যে অফার করতেছেন আপনি দণ্ডিত হবেন 165 কতে। আবার 165 ধারার অধীন 165-তে কি, বিচারক ওই যে বাড়িওয়ালা বাড়িওয়ালা আগ বাড়াইয়া বিচারককে অফার করতে যে আপনি এটা করেন, তাহলে বিচারক ঘুষ নেক বা না নেক বাড়িওয়ালা দণ্ডিত হবে কততে, 165 কতে, কারণ সে 165 ধারার অপরাধে সহায়তা করেছে। যে ব্যক্তি 161 বা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে এবং সহায়তার ফলে উক্ত অপরাধ অনুষ্ঠিত, আন্ডারলাইন করেন, হোক বা না হোক, উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে উক্ত ব্যক্তি দণ্ডিত হবে। বুঝছেন?
সহায়তা করলে আপনি একজন সরকারি কর্মকর্তারে ঘুষ অফার করছেন, তিনি সৎ কর্মকর্তা, তিনি কোনো ঘুষ টুস কিছু নেন না, তাহলে আপনি 165 কতে দণ্ডিত হবেন। আর তিনি যদি নেন তাহলে তিনি তো 161 আর আপনি 165 ক। বুঝছেন? তো এই জায়গায় যেহেতু প্ররোচনা বা সহায়তার আলাদা ধারা, এই জন্য 109-তে যাওয়া লাগতেছে না। যদি এই 165 ক না থাকতো তাহলে চলে যেত কোথায়? 109। বুঝতে পারছেন? 165 খ দেখেন। এখন আইন প্রণেতারা যখন প্রণয়ন করে তাদের মাথায় আসলে অনেক চিন্তা ভাবনা থাকে। অনেক সময় তো এরকম হয় যে একজন সাধারণ ব্যক্তির কাছ থেকে জিম্মি করে ভয় দেখায় টাকা নেওয়া হয়, যে এই টাকা না দিলে হবে না। এই পরিস্থিতি যদি যদি তার কাছ থেকে নেওয়া হয় তাহলে সে আবার অব্যাহতি পাবে। এই যে দেখেন, কতিপয় সহায়তাকারীর অব্যাহতি 161 বা 165 দ্বারা উল্লেখিত অপরাধ সমূহ অনুষ্ঠানের জন্য কোনো ব্যক্তির নিকট থেকে জোরপূর্বক বা প্রলুব্ধ, আন্ডারলাইন করবেন, জোরপূর্বক প্রলুব্ধ বা বশ করে মূল্যবান জামানত আদায় করা হলে সেই ব্যক্তি 161 বা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে না বলে গণ্য হবে। তাহলে টাকাটা আদায় করতে কেমনে? ভয় দেখাইয়া বা জোরপূর্বক। তাহলে কি দণ্ডিত হবে? তাহলে অব্যাহতি পাবে কত ধারায়? 165 খ। আমি আবার মিলাই দিই। সরকারি কর্মকর্তা ঘুষ নিচ্ছে 161, তৃতীয় ব্যক্তি নিচ্ছে 162, ব্যক্তিগত প্রভাব খাটায় নিচ্ছে 163, 62, 63-তে সহায়তা করলে শাস্তি 164, বিচারক নিচ্ছে 165, 165 বা 161-তে সহায়তা করলে 165 ক। আর ভয় দেখায় প্রলুব্ধ করে যদি নেওয়া হয় তাহলে অব্যাহতি পাবে 165। 166 ধারাটা দেখেন। কোন ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করুন। মানে একজন সরকারি কর্মকর্তা ঘুষ টুস নেয় নাই, বাট আপনি একজনের ক্ষতি করছেন। যদি কোনো সরকারি কর্মচারী অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো আইন অমান্য করে, তার দায়িত্ব পালন না করে, তবে সরকারি কর্মচারী বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত? 1 বছর হতে পারে। ধরেন বিচারক রায় লিখছে, এখন রায়ের বিষয়বস্তু, রায়টা যে টাইপ করছে সে জানে, সে বাইরে গিয়ে রায়ের বিষয়বস্তু বলে দিছে, আর আসামি পলাইয়া দিনেশ পলাই চলে গেছে, দিনেশ আর আসে নাই। তো এই জায়গায় ওই ব্যক্তি দণ্ডিত হবে কত ধারায়? 166 ধারায়। উদাহরণ দেখেন, আদালতের কোনো কর্মকর্তা ডিক্রি জারি কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে ডিক্রিদারকে ক্ষতি করার জন্য স্বেচ্ছায় কোনো কাজ করলে বা করা হতে বিরত থাকলে উক্ত কর্মকর্তা এই ধারায় দণ্ডিত হবে। 67 আমরা পড়বো না, 168-তে আসেন। সরকারি কর্মচারী হয়ে বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া। বেআইনি শব্দটা বলতেন। হয়তোবা আপনার মনে হতে পারে যে বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া মানে বেআইনি ব্যবসা করছে, তাহলে সরকারি কর্মচারী মনে হয় আইনগত ব্যবসা করতে পারবে। সরকারি কর্মচারী তো পরের কথা। আমরা কিছুদিন আগে যে ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট পড়লাম, ওই জায়গায় বলা আছে কি একজন অ্যাডভোকেট কোনো ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবে না। আর সেখানে সরকারি কর্মচারীর ক্ষেত্রে তো আইন আরো স্ট্রিক্ট। তো সরকারি কর্মকর্তা বৈধ ব্যবসা করাই হচ্ছে বেআইনি কাজ। বুঝতে পারছেন? সরকারি কর্মকর্তা কোনো ব্যবসায়ী করতে পারবে না। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে ব্যবসায় নিয়োজিত না হওয়ার জন্য বাধ্য হয়ে ব্যবসায় নিয়োজিত হয় সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে সরকারি কর্মকর্তা যদি ব্যবসায় নিয়োজিত হয় তার সাজা হবে কত? 1 বছর বিনাশ্রম। এখন আপনি যদি বলেন যে স্যার আমি তো জানি অমুক সরকারি কর্মকর্তা ব্যবসা করতেছে, এখন তার বিরুদ্ধে কি আমি মামলা করতে পারবো? না। জানাই দিতে হবে কার কাছে? দুদকের কাছে, যে অভিযোগ দিতে হবে যে অমুক এই ব্যবসা বাণিজ্য করে, তখন দুদক তার বিরুদ্ধে অ্যাকশন নিবে। আর যদি আপনি মিথ্যা অভিযোগ দেন তখন অ্যাকশন কিন্তু উল্টো আপনার বিরুদ্ধে হবে। সে যদি প্রকৃতপক্ষে ব্যবসা প্রতিষ্ঠান করে তাহলে দুদক তার নামে মামলা করবে। আচ্ছা, ধারা 169 দেখেন। সরকারি কর্মচারী বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় করা বা নিলামে দেওয়া রাখা। সরকারি কর্মচারী যে নিলামের সাথে যুক্ত আছে বা যেখানে তার সম্পত্তি ক্রয়ের কোনো অধিকার নাই, সে যদি ওই নিলামে অংশগ্রহণ করে সম্পত্তি ক্রয় করে তাহলে ওই ক্রয় হবে বাতিল আর ওই সম্পত্তি হবে বাজেয়াপ্ত। আর উনি আরো কয়েকদিন দেখেন কারাদণ্ড ভোগ করবে। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে কোনো বিশেষ সম্পত্তি ক্রয় না করা বা উহার জন্য নিলামে দর না হাঁকার জন্য আইনে বাধ্য হয়ে তার নিজের নামে বা অন্য কারো নামে যৌথভাবে, নিজের নামে বা অন্য কারো নামে মানে হাজবেন্ড এন্ড ওয়াইফ দুইজনের যৌথ নামে কিনছে,
উক্ত সম্পত্তি ক্রয় করে উহার জন্য নিলামে দর হাঁকে, তবে উক্ত সরকারি কর্মকর্তা বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ কত, 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে 2 বছর। এবং সম্পত্তি ক্রয় হয়ে থাকলে ওই সম্পত্তি কি হবে, বাজেয়াপ্ত। কে জানি একদিন প্রশ্ন করছিলেন, নির্মল নাকি, যে বাজেয়াপ্ত কোন জায়গায় আছে? এই যে 169-এ আছে কি বাজেয়াপ্ত, মানে সে যে সম্পত্তি কিনছে সেটা সরকার নিয়ে নেবে, আর তার সাজা হবে কতদিন, 2 বছর বিনাশ। বুঝছেন? তাহলে বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় বিক্রয় 169, আর বেআইনি ভাবে ব্যবসা করো 168। এখানে 170 ধারার একটা প্রশ্ন আছে, এটা আমরা একটা সমস্যামূলক প্রশ্ন। ও নিজেকে হবে, নিকে যে হয়ে গেছে, নিজেকে সচিব পরিচয় দিয়ে খকে সচিবালয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে। উক্ত ঘটনায় কোনো অপরাধ করেছে কি? ধরেন নির্মল নিজেরে বলছে আমি হলাম ওই মৎস্য মন্ত্রণালয়ের সচিব, আমারে 1 লক্ষ টাকা দাও মিলন, তোমারে মৎস্য মন্ত্রণালয়ের মৎস্য অফিসার করে দেবো। আচ্ছা, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এখন মিলন রে বলছে যে 1 লক্ষ টাকা দাও, তোমারে গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি দিয়ে দিবি। তো এই জায়গায় নির্মল কোনো অপরাধ করছে কিনা? দণ্ডবিধির 170 ধারায় বলছে যে সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে কোনো কাজ যদি করা হয় ক্ষতির উদ্দেশ্যে, তাহলে ওই ব্যক্তি দণ্ডিত হবে 170 ধারায়। এই যে আমরা যদি একটু পড়ি দেখেন, আহ আর সমস্যামূলক প্রশ্ন কিভাবে লিখতে হয় এটা কিন্তু যে আমি আপনাদের শিখাইছিলাম এর আগে, বাট এটা যদি দেখেন, আগে লিখবো আমরা কি, ঘটনার বর্ণনা, আর যেটা জানতে চেয়েছে সেটা লিখবো কি, বিচার্য বিষয়। তাহলে আমরা আইনানুগ পর্যালোচনায় চলে যাই। ক, দণ্ডবিধির 170 ধারার অপরাধ করেছে। 170 ধারায় সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে মিথ্যা পরিচয় দেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। 170 ধারার অধীন কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে যদি কোনো সরকারি কর্মচারী নয় জেনেও, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী নয় জেনেও নিজেকে সরকারি কর্মচারী হিসেবে কি করে, দাবি করে, আর মিথ্যাভাবে অনুরূপ সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে কোনো কাজ করে বা করার চেষ্টা করে। শুধু দাবি করলেই হবে না, অবশ্যই সেখানে ছদ্মবেশ ধারণ করে কি করতে হবে, কোনো কাজ করতে হবে। তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তো এখানে দেখেন, এখানে ক নিজেকে সচিব নয় এটা জানা, এটা এটা জানা জেনে নিজেকে সচিব পরিচয় দিয়েছে এবং সে চাকরি দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করেছে। সরকারি কর্মচারী না হওয়ার পরেও নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া 170 ধারায় অপরাধ না, মানে শুধু পরিচয় দেওয়া অপরাধ না, বরং 170 ধারা তখনই প্রযোজ্য হবে যখন উক্ত পদ ব্যবহার করে বেআইনি ভাবে কোনো কিছু করার চেষ্টা করে। যেহেতু ক শুধুমাত্র নিজেকে সচিব মর্মে পরিচয় দিয়েছে এমন না, বরং উক্ত পরিচয় ব্যবহার করে 1 লক্ষ টাকাও নিয়েছে, তাই ক 170 ধারায় দণ্ডিত হবে। সুতরাং উল্লেখিত ঘটনায় ক দণ্ডবিধির 170 ধারায় দণ্ডিত। শুধু ছদ্মবেশ ধারণ করলে হবে না, ওই তো ছদ্মবেশ ধারণ করে কিছুকে গ্রহণ করতে হবে, তাইলে এটি দণ্ডিত হবে। দেখেন, ছদ্মবেশ ধারণ তো মানুষ এমনি এমনি করে না স্যার, কিছু অবশ্যই কিছু করার জন্যই তো করে। করে। তো এ হচ্ছে আপনার পারিতোষিক গ্রহণ। আমরা যদি একটু মিলাই দেখেন, সরকারি কর্মকর্তা স্বয়ং পারিতোষিক নিচ্ছে 161-তে 3 বছর, দালাল নিচ্ছে 162-তে 3 বছর, ব্যক্তিগত প্রভাব খাটায় নিচ্ছে 163-তে 1 বছর বিনাশ্রম, সরকারি কর্মকর্তা 62-63-তে সহায়তা করছে সেই শাস্তি 3 বছর আর কি, 3 বছর 164-তে, বিচারক নিচ্ছে 165-তে 3 বছর, জনসাধারণ সহায়তা করছে 161, 165-তে, তাহলে 165-র কতে সেই সাজা, জনসাধারণের কাছ থেকে জোর করে নিতে সে অব্যাহতিভাবে 165। খ, সরকারি কর্মকর্তা করে ক্ষতি করলে 1 বছর বিনাশ্রম। 67 আমরা পড়ি নাই। আর 168-তে বলছে বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া 1 বছর বিনাশ্রম। আর 169-এ বলছে যে আপনি যদি বেআইনি ভাবে নিলামে যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করেন তাহলে কত, বিনাশ্রম 2 বছর। আর নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে কোনো কাজ করছেন তাহলে 170-এ 2 বছর যে কোনো। এই হলো আপনার সরকারি কর্মকর্তার পারিতোষিক গ্রহণ সংক্রান্ত অপরাধ। এটা যদি পড়েন, এখান থেকে লিখিত পড়া হয়ে গেছে। এখন বিগত বছরের প্রশ্নে আসেন, আমরা বিগত বছরের প্রশ্নটা পড়ে ফেলি। কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে
কে নিছে বলেন তো? তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ নিলে কত ধারায় দণ্ডিত হবে? 162। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 2, 3, 6, 7 সব কষ্ট করে পড়ে ফেলবেন। তো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? বলেন বলেন বলেন। দুজনকে ধরে দাও। কোন কোন ব্যবসায়ী কোন শিক্ষক ব্যবসা করছেন? ওটা করে দাও। কোন জায়গায় শিক্ষক? কোন জায়গায় শিক্ষক? সরকারি না বেসরকারি? হ্যাঁ হ্যাঁ। আপনার বাসার আশেপাশে কেউ আছে মনে হয় না? গা জ্বলছে যে এটা করবে কে? বিষয় কি ট্রেড লাইসেন্স দরকার? ট্রেড লাইসেন্স তো সেটা ওই সংশ্লিষ্ট ওই বিষয়ের প্রশ্ন। এখন আপনার যদি মনে হয় তাহলে অভিযোগ দিয়েন, দুদকের তো খোলা আছে, যে দিয়েন যে অমুক তো শিক্ষক ও বাসায় বসে 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 বেতন পাচ্ছে, তার উপর আবার ব্যবসা করতেছে। এই কারণে খারাপ লাগছে যে আপনার বেকারি হলো বন্ধ আর ও আবার ব্যবসা করতেছে। দেখেন আমার হাসে। হ্যাঁ পচা ময়দা দিয়ে দেখা তাই দে সরকারি ফরম্যাটে দেখুন তো ওনার ব্যবসা এটা আচ্ছা, আমরা আর একটু পড়বো। দেখেন এটা একটু পড়ি যে সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্ব অবমাননা সম্পর্কিত 172 থেকে 190, এবং এই যে 172 থেকে 190 এই মামলাগুলো স্বয়ং সরকারি কর্মকর্তাকেই করতে হবে, অন্য কেউ করতে পারবে না। তো এই ধারাগুলো সহজ আছে, বাট না বুঝলে একটু জটিল। প্রথমে যদি আমরা দেখি সমন বা অন্য কার্যধারা এড়াতে আত্মগোপন করা, সমন বা অন্য কার্যধারা বা ঘোষণা জারিতে বাধা। তো প্রথমে যেটা আমরা পড়বো দেখেন 172, জারিকৃত সমন, নোটিশ বা আদেশ এড়াতে আত্মগোপন করার জন্য কোনো ব্যক্তি 172 ধারায় দণ্ডিত হতে পারে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সমন, নোটিশ অথবা আদেশ এটা একসেপ্ট করবে না বলে, এটা একসেপ্ট করবে না বলে আত্মগোপনে থাকে, সমনটা আদালত দিতে পারে, সমনটা কোন সরকারি কর্মকর্তা দিতে পারে, কিন্তু সে সমন গ্রহণ করবে না বলে আত্মগোপনে আছে, তাহলে সে দণ্ডিত হবে 172 ধারায়। বুঝছেন? অপরদিকে যেটা আপনাদের পুরাতন বইতে নেই, একটু আশেপাশ থেকে এমনি মনে রেখেন, অন্যদিকে সমন, নোটিশ বা আদেশ ঘোষণা, প্রচারে বা জারি করতে বাধা দেওয়া, এটা অপরাধ হলো 173 ধারায়। তো আত্মগোপন করা 172 আর জারিতে বাধা দেওয়া 173। তো এক্ষেত্রে সাজার বিধান একই রকম, যে আইনগত ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মকর্তা কর্তৃক সমন, নোটিশ বা আদেশ আত্মগোপন করা 172 ধারায় জারিতে বাধা দেওয়ার জন্য 173 কোনো ব্যক্তি অনধিক 1 মাস বা অনধিক 500 টাকা। মানে হলো ভাষাটা এরকম যে আপনি যদি সরকারি কর্মকর্তার সমন একসেপ্ট না করেন বা সরকারি কর্মকর্তার সমন জারিতে বাধা দেন, তাহলে সাজা হবে 1 মাস 500 টাকা, 1 মাস বিনাশ্রম 500 টাকা। এটা 172 1 মাস বিনাশ্রম 500, 173 1 মাস বিনাশ্রম 500। অপরদিকে কিন্তু হাজির হতে বা নথি দাখিল করতে আদালত কর্তৃক বল দিবেন। আদালত কর্তৃক সমন, নোটিশ বা আদেশ এড়াতে আত্মগোপন করা 172 বা জারিতে বাধা দেওয়া 173 দ্বারা সাজা হবে 6 মাস 1000 টাকা। মানে এই জায়গায় 172-এ কি আছে আগে এটা শুনেন। 172-এ আছে যে সমন, নোটিশ এগুলা জারি করতে গেছে, আপনি আত্মগোপনে দিলেন। যদি সরকারি কর্মকর্তার সমন, নোটিশে আত্মগোপন করেন 172-এর সাজা 1 মাস 500, আর যদি আদালতের সমন আত্মগোপন করেন তাহলে 6 মাস 1000। বুঝছেন? আর 173-এ বলছে যে সমন জারিতে বাধা দিছেন,
সরকারি কর্মকর্তার সমনজারিতে বাধা দিলে 1 মাস 500, আর আদালতের সমনজারিতে বাধা দিলে কত? 6 মাস 1000, 6 মাস বিনাশ্রম মানে ওই 1000, ওই দুইটা কাজে শুধু যদি আদালতের ক্ষেত্রে হয় তাহলে সেই 6 মাস ক্ষেত্রে 1000, 6 মাস সরকারি কর্মকর্তা হলে 1 মাস 500। বুঝছেন? হুম। তারপরে দেখেন, Clear হয়ে গেছে। হাজির না হওয়া বা দখল না করার শাস্তি 174 আর 175। সরকারি কর্মচারীর আদেশ প্রতিপালনে হাজির না হওয়া বা হাজির হতে ব্যর্থ হওয়া 174 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। মানে একটা হলো আপনি আত্মগোপনে ছিলেন 172, আর আরেকটা হলো আপনি সমন একসেপ্ট করছেন কিন্তু হাজির হন নাই, এটা হলো 174। সমন টোটালি গ্রহণই করেন নাই 172, আর গ্রহণ করে আসেন নাই, এটা হলো কত? 174। এই জায়গাও শাস্তি একই রকম। সরকারি কর্মকর্তা হইলে 1 মাস 500, আর আদালতের সমন হইলে 6 মাস 1000। আচ্ছা, তারপরে দেখেন, অন্যদিকে সরকারি কর্মচারীর নিকট কোনো দলিল দাখিল করতে বাধ্য ব্যক্তি কর্তৃক দলিল দাখিল না করা শাস্তিযোগ্য কত ধারায়? 175 ধারায়। মানে দলিল দাখিল করতে বলছে কিন্তু আপনি দলিল দাখিল করেন নাই, এটাও একই রকম। যদি সরকারি কর্মকর্তার কাছে হাজির না করেন তাহলে 1 মাস 500, আর আদালতের কাছে হাজির না করলে 6 মাস 1000। তাহলে আমার 172 থেকে 175 পর্যন্ত ধারার টাইটেল গুলো মনে রাখতে হবে। আত্মগোপনে ছিলেন 172, জারিতে বাধা দিচ্ছেন 173, সমন একসেপ্ট করতেন হাজির হন নাই 174, দলিল টলিল হাজির করতে বলছিল করেন নাই 175। এই সব 72, 73, 74, 75 সাজা একই রকম। সরকারি কর্মকর্তা হইলে 1 মাস বিনাশ্রম 500, আর আদালত হইলে 6 মাস বিনাশ্রম 1000। বুঝা গেছে? এছাড়া জেনে রাখা ভালোতে আমরা একটু পড়বো যে যে ব্যক্তি সত্য বলতে শপথ বা ঘোষণা করতে সরকারি কর্মকর্তা কর্তৃক নির্দেশিত হয়েও উক্ত শপথ বা ঘোষণা করতে অস্বীকার করে, সেই ব্যক্তি গোল দিবেন 178 ধারায় দণ্ডিত হতে পারে, বা সরকারি কর্মকর্তার নির্দেশ অনুসারে সত্য বলতে বাধ্য ব্যক্তি কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে সে ব্যক্তি 169 ধারায় দণ্ডিত হবে। আপনার 179 মনে রাখার প্রয়োজন নেই। মানে হলফনামা যদি কেউ পাঠ করতে অস্বীকার করে সে দণ্ডিত হবে কত ধারায়? 178। শাস্তি 6 মাস 1000। যা বলিব সত্য বলিব এটা বলতে চাইতেছে না, আদালতে আসছে, আসার পর বলতে চাইতেছে না, তাহলে সাজা হবে কত ধারায়? 178 ধারায়। 179 পড়বো না আমরা। তারপরের পয়েন্টটা পড়বো 186 ধারা, সরকারি কার্য প্রতিপালনে সরকারি কর্মকর্তাকে স্বেচ্ছায় বাধা দেওয়া 186 ধারায় শাস্তিযোগ্য অপরাধ, যার শাস্তি 3 মাস 500 টাকা। কোন সরকারি কর্মকর্তা কোনো কাজ করতে গেছে, আপনি তারে বাধা দিচ্ছেন। সরকারি কর্মকর্তা গ্রেফতার করতে গেছে, আপনি তারে গ্রেফতার করতে দিচ্ছেন না, তারে আঘাত টাঘাত কিছু করেন নাই, জাস্ট তার ডিউটিটা তারে পালন করতে দেন নাই, তাইলে অপরাধ কত ধারায়? 186 ধারায়। সাজা কত? 3 মাস 3 মাস 500। 3 মাস 500। তাহলে আমরা মনে রাখবো 172, 73, 74, 75, 178, 186, আর দুইটা ধারা মনে রাখবো। 187 ধারায় দেখেন, 187 ধারায় বলা হয়েছে সরকারি কর্মকর্তাকে গোল দিবেন সহায়তা করতে বাধ্য হয়ে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে সহায়তা করা থেকে বিরত থাকে তাহলে 187 ধারায় দণ্ডিত হতে পারে, যা 1 মাস এবং 200 টাকা। বুঝছেন? ওই যে ফৌজদারি কার্যবিধির 42 ধারায় সহায়তা চাইছে, পুলিশ ম্যাজিস্ট্রেট সহায়তা চাইছে, দেয় নাই। সহায়তা করেন নাই, তাহলে দণ্ডিত হবে 187 ধারায়, 1 মাস 200 টাকা। ফৌজদারি কাজ দিবে। আর 188 তো আমরা পড়ছি, 188 যে 144, 145 এইগুলার আদেশ যদি অমান্য করে, এই দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্য করুন 188 ধারার শাস্তিযোগ্য অপরাধ, এবং সাজা কত? 1 মাস 200 টাকা। 1 মাস 200 টাকা। এটা লাগে 34 ধারা 45 ধারা 144, 145 ধারায়। যদি অমান্য করে। এতটুকু মনে রাখলে ইনশাল্লাহ হবে। তো বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন, তাহলে আবার আমি বলি দিই, দেখেন, আদালত বা সরকারি কর্মকর্তা সমন দিছে, সমন গ্রহণ করেন আত্মগোপনে ছিল 172, সমন জারিতে বাধা দিছে 173, সমন গ্রহণ করছিল বাট আদালতে আসে নাই 174, কোন দলিল দাখিল করতে বলছিল, দলিল দাখিল করে না 175, সরকারি কর্মকর্তা হইলে 1 মাস 500, আর আদালত হইলে 6 মাস 1000 টাকা। ঠিক আছে? শপথ বাক্য পাঠ করতে অস্বীকার করছে 178-এ, 6 মাস 1000।
তারপরে আমরা পড়বো যে সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব পালনে বাধা দিছে 186, 3 মাস, 3 মাস 500, 3 মাস 500, জি। তারপরে সরকারি কর্মকর্তারা সহায়তা করে নাই 187, 1 মাস 200 টাকা। আর সরকারি কর্মকর্তারা আদেশ অমান্য করছে 188 দ্বারাই 1 মাস 200 টাকা। এতটুকু মনে রাখলেই ইনশাল্লাহ হবে। বিগত বছরের প্রশ্ন দেখেন, কোন ব্যক্তি পুলিশ অফিসারের গ্রেফতার কাজে সহায়তা করলে তিনি পেনাল কোড 1860 কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে? 187। দ্য পেনাল কোড 1860 কত ধারায় সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্যকরণ? 188 ধারায়। 188। আর এখানে যে প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। আপনাদের আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আগামী দিন বিকাল 4:30-এ চলে আসবেন। আমরা 191 ধারা থেকে পড়া শুরু করবো।